এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবার সাথে আপনি অনেক আন্তরিক, তাও মানলাম। মেয়ে বন্ধুদেরকে বা মেয়ে কাজিনকে আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরা এসব আমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা এসব আপনাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে পুরোই অস্বাভাবিক একটা ব্যাপার। ইসলামে মেয়েদেরকে যেমন বেগানা পুরুষদের থেকে পর্দা বজায় রাখতে বলা হয়েছে, ঠিক তেমনই ছেলেদেরকেও বলা হয়েছে বেগানা মেয়ে লোকদের কাছে পর্দা করতে। তাকে আপনি জানেন? অদিতার প্রশ্নের জবাব আসিয়ান দিতে পারল না, কারণ এটা তাদের পরিবার ও সোসাইটিতে একদমই সাধারণ একটা বিষয়। পানি ভাতও বলা যায়। তার পরিবার থেকেও কখনো তাকে এরকম বাধা দেওয়া হয়নি, তাই এ বিষয়ে একদমই উদাসীন ছিল সে। নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, কুরবানি করা এসব ছাড়া এক্সট্রা কোনো কিছু যে ইসলামে আছে তা সে সহ তার পরিবারের সবাই ভুলে গেছে, আর এসব ব্যাপারে সে অবগতও নয়। আসিয়ানকে নিরুত্তর দেখে উদিতা আবারও বলল, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যায় না, বুঝলেন? ইসলামের বাকি বিধি নিষেধগুলোও মেনে চলতে হয়। আপনি অনেক শিক্ষিত একজন মানুষ, অথচ আপনি ইসলামের ব্যাপারে আমার থেকেও প্রচুর অজ্ঞ। আপনার বাসায় অনেক উপন্যাসের বই দেখেছি, অথচ ইসলামিক বই তেমন একটা নেই। যা আছে সেগুলো থেকে শুধু নামাজ রোজার ব্যাপারেই জানা যাবে। সে যাকে যা বলছিলাম, আজ থেকে আর কোনো দিন কোনো মেয়েকে যেন জড়িয়ে ধরতে না দেখি আমি। আর আমার অগোচরে যদি আমার কথাটা আপনি অমান্য করেন, তাহলে সেটা আমি না দেখলেও আল্লাহ দেখবেন, কারণ তিনি সব কিছুর ব্যাপারে অবগত। যেটা বললাম সেটা মনে থাকে যেন। ছোট হলেও আমি আপনার মতো অত অজ্ঞ নই। আপনাকে সঠিক করতে যা যা করতে হবে আমি সব করব। শুধু অনুরোধ, আমার কথাগুলো মানার চেষ্টা করবেন আপনি। আসিয়ান উদিতার কথাগুলো নীরবে শুনে মৃদু হেসে বলল, ঠিক আছে, তোমার সব কথা আমি শুনবো। আসলে আমি জানতাম না এটা ঠিক নয়। ছোটবেলা থেকেই আমার পরিবারের সবাইকে এরকমটা করতে দেখে এসেছি আমি। মনে করতাম এটা স্বাভাবিক ব্যাপার, না করলেই বরং মনে হয় অস্বাভাবিক। যাই হোক, আমি আর জীবনেও কোনো মেয়েকে হাত করতে যাব না, এমনকি কেউ করতে আসলেও ফিরিয়ে দেব। শুধু তাই নয়, কোনো মেয়ের সাথে হ্যান্ডশেক করাও যাবে না। কোনো মেয়ের দিকে ভালো মতো তাকাবেনও না। আর মেয়েদের সাথে তো হাই করারও দরকার নেই, হোক না সে আপনার কাজিন। মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। জানেন, আমাদের নবী বলেছিলেন, শেষ জামানায় মেয়েরাই হবে ছেলেদের জন্য ফিতনা স্বরূপ। বিষয়টা আমি প্রথমে বুঝি নাই, তবে পরে ওই আশার বাচ্চা আহ, দুরাশাকে দেখে বুঝলাম কেন নবী এই কথাটা বলেছেন। এসব মেয়েদের জন্যই দুনিয়াটা আজ কলঙ্কিত। বুঝলাম। আচ্ছা, আমি কোনো ভুল করলে আমাকে এভাবে বলে দিও কেমন? না বললে বুঝতে পারবো না তো আমি ভুল না সঠিক। জি আচ্ছা, তাহলে এখন আমি যাই, পরে ওনারা মজা করবে আমাকে নিয়ে। আসিয়ান উদিতার গালে শব্দ করে চুমু খেয়ে বলল। আচ্ছা, যাও। উদিতা হাসি মুখে আসিয়ানের 2 গালে আর কপালে চুমু খেয়ে রুম থেকে চলে গেল। উদিতা যাওয়ার পর আসিয়ানও রুম থেকে বেরিয়ে বন্ধুদের কাছে চলে গেল। আসিফদের বাসা থেকে ডিনার শেষে আড্ডা দিয়ে বাসায় ফিরতে রওনা দিতে রাত প্রায় 10:30 বেজে গেছে। বাসায় যেতে আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। আসিয়ান গাড়ি ড্রাইভ করছে, উদিতা তার পাশেই বসে আছে। আসিয়ান এক হাতে গাড়ি ড্রাইভ করে উদিতার হাত টেনে নিয়ে তাতে চুমু খেলো। উদিতা মৃদু হাসলো, শুধু কিছু বলল না। বাসায় পৌঁছতে রাত প্রায় 11:30 বেজে গেছে। সারা দিনের ধকলে সবাই ক্লান্ত, তাই সবাই যে যার রুমে চলে গেল। উদিতা এশার নামাজ বাকি রয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে অজু করে আগে নামাজ আদায় করে নিল। তারপর বিছানায় চলে এলো ঘুমোতে। শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছে তার। আসিয়ান বুঝতে পারল যে উদিতার শরীরটা ভালো যাচ্ছে না, তাই সে উদিতাকে নিজের বুকের কাছে টেনে এনে উদিতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। উদিতা আসিয়ানের বুকের সাথে গুটিসুটি মেরে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। আসিয়ান হালকা মুচকি হেসে উদিতার কপালে চুমু খেয়ে তাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এভাবেই দিনের পর দিন যেতে থাকে। ঈদের পর আসিয়ান উদিতাকে সাথে নিয়ে বহু জায়গায় ঘুরেছে, কখনো পরিবারের সবার সাথে, কখনো আবার দুজন একা।
আশিয়ান আর উদিতার বন্ডিং আরো মজবুত হয়েছে। আশা যতদিন চৌধুরী হাউসে ছিল ততদিন ঠিকই উদিতার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অতপর ঈদের এক সপ্তাহ পর সে কিছুটা নিরাশ হয়ে তার বাসায় ফিরে যায়। তবে নিজের জেদ ভোলেনি সে। আশিয়ান আর উদিতার সুখের সংসারে ভাঙন ধরাতে সে আবারও কোনো শয়তানি বুদ্ধি করে খুব শীঘ্রই ফিরে আসবে। উদিতা এখন আশিয়ানের সাথে অনেক সহজ হয়েছে। দুজনের সম্পর্ক আরো গভীর হয়েছে। আশিয়ান এখন উদিতা ছাড়া বোঝে না। দুজনের বন্ডিং এতই ভালো যে তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। যদিও উদিতা মাঝে মধ্যে আশিয়ানের উপর অভিমান করে। আশিয়ান উদিতাকে ভালো একটি কলেজে ভর্তি করে দিয়েছে। বই খাতা এবং প্রয়োজনীয় যা লাগবে সব কিনে দিয়েছে আশিয়ান। কলেজে যেতে হয় না উদিতার। আশিয়ান উদিতাকে সমস্ত পড়া নিচে কালেক্ট করে দেয় এবং রাতে নিচে মাঝে মধ্যে গাইড করে, আর নয়তো কেয়া দেখিয়ে দেয়। উদিতার মতো আশিয়ান আর কেয়াও ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট ছিল, তার পড়াতে কোনো সমস্যা হয় না। আশিয়ান এখন প্রায় প্রতিদিনই উদিতার সাথে মিলিত হয়। উদিতা আশিয়ানের নেশা বলা যায়, যে নেশা কখনো কাটবার নয়। উদিতা তো আশিয়ানের হুটহাট আদরে অতিষ্ঠ। লোকটাকে সে কিছু বলতেও পারে না। আশিয়ান মুখে কখনো উদিতাকে ভালোবাসি না বললেও উদিতার সেটা নিচে থেকে বুঝে নিতে সমস্যা হয় না। আশিয়ানের কেয়ারেই বোঝা যায় সে উদিতার জন্য ঠিক কতটা ডেসপারেট। পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি আশিয়ানের আগের মতো হয়ে যাওয়ায়। ওনারা কখনো আশাই করেনি যে আশিয়ান আবারও স্বাভাবিক হয়ে যাবে, বরং আগের থেকে সে আরো বেশি প্রাণবন্ত হয়ে গেছে। হাসি যেন তার মুখ থেকে সরেই না। আর এসব ক্রেডিট হলো উদিতার। সে আশায় আশিয়ান একদম আগের মতন হাসি খুশি হয়ে গেছে। মিসেস ইয়াসমিন তো খুশিতে কতবার যে চোখের জল ফেলেছেন তা বলার বাইরে। নিজের সন্তানের হাসি মুখ দেখতে কোনো মাই না চায়। তিনি উদিতাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন, কারণ উদিতা একদম নিঃস্বার্থভাবে আশিয়ানকেও পুরো পরিবারের সবাইকে ভালোবাসে। সময় কারোর জন্য থেমে থাকে না। ভালোই ভালোই কেটে গেছে প্রায় 6টি মাস। পড়ালেখা ও স্বামীর সংসার নিয়ে অনেক ভালো কাটছে উদিতার দিন। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে উদিতা। আশিয়ান অনেক গাইড করেছে তাকে। নিচে গিয়ে পরীক্ষা হলে গিয়ে আবার নিচে বাসায় দিয়ে আসতো। মাঝখানে সময়টা প্রিন্সিপালের রুমে গিয়ে বসে থাকতো। উদিতা ভীষণ লাকি যে আশিয়ানের মতো কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। আশিয়ান তো উদিতা বলতে পাগল। অফিস থেকে দ্রুত বাসায় চলে আসে সে একমাত্র উদিতার জন্য। একমাত্র তাকে দেখলেই বোঝা যায় যে কাউকে কিভাবে এতটা ভালোবাসা যায়। কালকে আশিয়ানের জন্মদিন, সে এখনো অফিসে। উদিতা চায়নি আশিয়ানের বার্থডেতে এত ঘটা করে পালন করতে, কিন্তু তার বন্ধু বান্ধব তার পরিবারের লোকজনেদের কি করে মানা করবে সে, তাই সে কিছুই বলেনি। ওরা তো প্ল্যানিং করতে ব্যস্ত। উদিতা এতে মাথা ঘামায় না। সে ভাবছে আশিয়ানের জন্য কালকে তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবে। আর গিফট তো আছেই, ব্যাস এত দামি কোনো গিফট দিতে হবে না। রাতে ঘর্মাক্ত শরীরে আশিয়ান বাসায় ফেরে। যদিও এখন শীতের হাওয়া পড়ে গেছে প্রায়। উদিতা আশিয়ানের জন্য প্রতিদিনকার মতো কফি বানিয়ে নিয়ে আসে। আশিয়ান গোসল করে বিছানায় এসে বসতেই উদিতা হাসি মুখে টাওয়াল দিয়ে তার চুল মুছে দিতে লাগে। আশিয়ান জামার ওপরেই উদিতার পেটে নিচের নাক মুখ ঘষে। উদিতা ঈষৎ কেঁপে ওঠে। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে তার পেটে একইভাবে মুখ গুজে চুপচাপ বসে আছে। উদিতা আশিয়ানের মাথার চুলগুলো হাত দিয়ে মৃদু নাড়াচাড়া করে। আশিয়ানের চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে, তাই উদিতাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে সেও উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা হেসে ফেলল আশিয়ানের কর্মকাণ্ড দেখে। উদিতা একটুও চমকালো না, কারণ আশিয়ান মাঝে মধ্যেই এমন করে। আশিয়ান ঘুমিয়ে গেছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয় সস্নেহে। রাতে আশিয়ান অনেক দেরি করে ঘুমিয়েছিল। ল্যাপটপে কি একটা কাজ করতে গিয়ে সারা রাত ঘুমোতে পারিনি সে, তাই এখন ঘুমিয়ে পড়লো আর কি ঘুম পোষাতে। রাত 11:30টার দিকে ঘুম ভাঙে আশিয়ানের। উদিতা আশিয়ানের জন্য স্পঞ্জের মতো নরম তুলতুলে চকোলেট কেক বানিয়ে রেখেছে আশিয়ানের ঘুমিয়ে যাওয়ার পর। রাত 12টায় তাকে উইশ করবে, তাই সময়টা একান্তই দুজন মিলে কাটাবে। উদিতার মুখে হাসি লেগেই আছে। লোকটার আজ 26 বছর পূর্ণ হয়ে 27-এ পা রাখবে।
উদিতা আজ গাঢ় নীল রঙের একটি সুতির শাড়ি আটপৌরে ভাবে পরেছে, শুধু আশিয়ানের জন্য। কোনো পিন টিনের সাহায্যে পরেনি, জাস্ট এমনিতেই সুন্দর করে পরেছে। আজ রাতটা তাদের দুজনকে কেউ ডিস্টার্ব করবে না, এটা মিসেস ইয়াসমিনের আদেশ। পরের দিন সকালে তাকে সবাই উইশ করবে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা সারা রুম সুন্দর করে সাজিয়েছে। বাগান থেকে কাঠগোলাপ ফুল একগুচ্ছ এনে রেখেছে। বারান্দায় রাখা টেবিলে ছোট ছোট মোমবাতি দিয়ে সাজিয়েছে। একটা গ্লাসের ফ্লাওয়ার ভাসে কয়েক জাতের গোলাপ ফুল পানিতে চুবিয়ে রেখেছে সে, তরতাজা থাকার জন্য। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়নতারা ফুল। গাছগুলোতে ফেরি লাইট আগেই লাগিয়েছিল উদিতা, সেগুলো এখন চালিয়ে দিল। পরিবেশটা ভীষণ সুন্দর, আর উদিতা মনে মনে এক্সাইটেড হয়ে আছে কখন সে আশিয়ানকে সারপ্রাইজ দেবে সেটা ভেবে। আশিয়ান ঘুম থেকে উঠে উদিতাকে এরূপে দেখে যেন ফিদা হয়ে গেল। উদিতার লম্বা চুলগুলো ছেড়ে রাখা, নীল শাড়ির ফাঁকফোকর দিয়ে উদিতার ফর্সা পেট পিঠ দেখা যাচ্ছে। আশিয়ান তো উদিতার লুকে পাগল প্রায়। আশিয়ান বসা থেকে উঠে গিয়ে উদিতাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুল সরিয়ে ঘাড়ে চুমু খেতে লাগে। উদিতা আশিয়ানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, এতক্ষণ ধরে ঘুমিয়েছেন, যান গিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি এখানেই আছি, নিশ্চিন্তে থাকতে পারবেন, যান। আশিয়ান শুনল না উদিতার কথা। সে আবারও উদিতাকে চাপড়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। পাগলের মতো উদিতার কাঁধে চুমু খাচ্ছে সে। উদিতা পড়ল মহা ফ্যাসাদে, কি করে তাকে সরাবে সেই ভেবে পাচ্ছে না। দেয়াল ঘড়ির দিকে তাকালো উদিতা। 11:43 বাজে। উদিতা গুনে গুনে 4 মিনিট পর আশিয়ানকে আবারও সরিয়ে দিয়ে বলল, জলদি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নয়তো আজকে রাতের কাছে আসতে দিব না কিন্তু। আশিয়ান বিরক্ত বোধ করল উদিতার কাছে। সে শাড়িটা খুলে ফেলার পায়তারা করছিল, কিন্তু পারল না মেয়েটার জন্য। অন্যদিন বাধা দেয় না, তবে আজ কেন দিচ্ছে বোধগম্য হলো না আশিয়ানের। বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল সে। আশিয়ানের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল উদিতা। প্রায় মিনিট 10 পর আশিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আশিয়ানের পরনে একটা ধূসর রঙের টি শার্ট ছিল আর 3/4 ট্রাউজার। এতেই তাকে পুরো চকলেট বয় লাগছে। আশিয়ান টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এগিয়ে এসে আবারও কোমরে হাত দিতে যাবে, তখনই উদিতা আশিয়ানকে বলল, আপনার এসব করার জন্য সারা রাত পড়ে রয়েছে, এখন আমি যা বলবো তা শুনুন। কি? আপনি একটু নিচু হন প্লিজ, আমি আপনার চোখ ধরবো। আশিয়ান এবার মহা বিরক্তি নিয়ে বলল, এখন কি লুকোচুরি খেলার সময় অবিতা? বাচ্চাদের মতো কি সব বলছো? উদিতা মুখ ফুলিয়ে বলল, আমি কিছু বললেই সেটা আপনার ভালো লাগে না, তাই না? নিজে তো ঠিকই সুযোগ সন্ধানী মতো শুধু কাছে আসার পায়তারা করেন। আমার কথা না শুনলে আমার কাছে আসার দরকার নেই। আশিয়ান বাধ্য হয়ে মাথা নিচু করে উদিতার গালে চুমু খেয়ে বলল, রাগ করতে হবে না, এই তো আমি মাথা নিচু করেছি, তোমার যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। তবে রাতে আমায় অনেক বেশি আদর করতে হবে, মনে রেখো কিন্তু। আচ্ছা। উদিতা আশিয়ানের চোখ ধরে তাকে নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে অগ্রসর হলো। হাতের চিকন ব্রেসলেটের ঘড়ির দিকে তাকালো সে। 11:59। উদিতা আশিয়ানকে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পুরো 12টা বেজে গেছে তখন ঘড়িতে। উদিতা আশিয়ানের কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই বলে উদিতা আশিয়ানের চোখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। আশিয়ান অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। তার একটুও মনে নেই নিজের বার্থডের কথা। টেবিলের উপর ক্যান্ডেলগুলোও নয়নতারা ফুলের মধ্যমণি করে একটা চকোলেট কেক রাখা আছে, সাথে ফ্লাওয়ার ভাসে তরতাজা গোলাপ ফুল। চারিদিকে সাদা আর সোনালি রঙের থোকা থোকা ফেরি লাইট জ্বলছে, সাথে দুটো গ্লাসে হাতে বানানো ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে জুস রাখা। আশিয়ান পুরোই সারপ্রাইজড। উদিতা সেই কাঠগোলাপের গুচ্ছটি নিয়ে এসে আশিয়ানের সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, জীবনের প্রথম কোনো ছেলের প্রেমে এতটা গভীরভাবে পড়েছি আমি। এর আগে প্রেম ভালোবাসা কি তাই চিনতাম না। কখনো ভাবিনি যে আমিও কারোর প্রেমে পড়ব।
অন্তর থেকে কাউকে ভালোবাসবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি আমার স্বামীকে অনেক অনেক বেশি ভালোবাসবো। এতটা ভালোবাসি যে এর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসা যায় না। আমার চিন্তা ভাবনা সমস্তটা জুড়ে সারাক্ষণ আপনি বিরাজ করেন। ভালোবাসা কী তা আপনার কাছ থেকেই শিখেছি আমি। কোনো মেয়ে আপনার কাছে আসলে এত কেন জেলাস ফিল করি আমি জানেন? তার কারণ হলো আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। লজ্জায় লাল হয়ে আশিয়ানকে প্রেম নিবেদন করলো উদিতা। আশিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয়া স্ত্রীর দিকে। এই প্রথম কোনো প্রপোজাল পেয়ে আশিয়ান খুশিতে ফেটে পড়তে চাইছে। এত খুশি এর আগে কখনো হয়নি সে। আশিয়ানের দিকে ফুলের গুচ্ছটা বাড়িয়ে ধরে আছে উদিতা। আশিয়ান উদিতার হাত থেকে ফুলটা নিয়ে এগিয়ে এসে উদিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেলো। উদিতা খুশিতে দুহাত দিয়ে চাপটে ধরল আশিয়ানকে। উদিতা আশিয়ানকে হালকা ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমি কিন্তু আমার কথার রিপ্লাই পেলাম না, উত্তর দেবেন না? আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে মৃদু গলায় বলল, হুম, কিছু কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। তুমিও বুঝে নাও আমি কি বলতে চাই। আচ্ছা চলুন কেকটা কেটে নিন এখন। কেকটা আমি নিজের হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আশিয়ান হাসলো উদিতার কথা শুনে। দুজন মিলে একসাথে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। কেক খাওয়া শেষে উদিতা আশিয়ানের হাতে র্যাপিং পেপারে মোড়ানো একটি মিডিয়াম সাইজের বক্স তুলে দিল, দিয়ে খুলে দেখতে বলল। আশিয়ান কৌতূহলী হয়ে পেপার খুলে বক্সটা খুলে দেখল তাতে 3টে প্যাকেট রাখা। 3টে প্যাকেটেই হাতে বানানো পাঞ্জাবি ও পাজামা। অনেক সুন্দর নিপুণ হাতে যত্ন সহকারে কারুকার্য শোভিত পাঞ্জাবি সেগুলো। আশিয়ান সপ্রসন্ন দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে রইল। উদিতা মৃদু হেসে বলল, জানি না আপনার পছন্দ হয়েছে কি না। আমি যখন মামনির কাছ থেকে প্রথম সেলাই কাজ শিখি তখন পাঞ্জাবি তৈরি করা শিখেছিলাম। সর্বপ্রথম আপনার জন্য পাঞ্জাবিগুলো বানিয়ে তারপর নিজ হাতে সেগুলোতে হ্যান্ড পেইন্টের কাজ ও সুতোর কারুকাজ করেছি। তখন চিন্তা করেছিলাম এগুলো আপনার বার্থডেতে গিফট করব। আপনার মনে হয় পছন্দ হয়নি, তাই না? আসলে এত দামি গিফট নয় এগুলো। উদিতার কথার মাঝখানে আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, আমার বউ আমার জন্য ভালোবেসে নিজ হাতে পাঞ্জাবিগুলো বানিয়েছে, আর আমার পছন্দ হবে না তা কি করে হয়? আমার কাছে বেস্ট গিফট এগুলো। কালকে এখান থেকে একটা পাঞ্জাবি পরবো আমি। মেনি মেনি থ্যাঙ্কস বউ। উদিতা আশিয়ানের সাথে বেঞ্চে বসে আশিয়ানের বুকে মাথা রেখে অনেকক্ষণ গল্প করল। তারপর আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রুমে এসে বিছানার উপর শুইয়ে দিয়ে তার উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিল। রুমের লাইট নিভিয়ে দিল সে। হারিয়ে গেল দুজন ভালোবাসার সাগরে। পরের দিন সকালে আশিয়ানকে তার পরিবারের সবাই মিলে সারপ্রাইজ দিল। ঘুম থেকে উঠেই দেখতে পেল তার রুমের সবাই কেক, বেলুন, গিফট এসব নিয়ে দাঁড়িয়ে আছে। উদিতা এক পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আশিয়ানের ওপর পার্টি স্প্রে করে তাকে কেক কেটে খাইয়ে দিল সবাই। সবার সাথে হই হুল্লোড় করে সকালটা কাটলো আশিয়ানের। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে আশিয়ানের জন্মদিন উপলক্ষে। অফিসে এক দফা বার্থডে পালন হয়ে গেছে। এতিমখানায় ও বৃদ্ধাশ্রমে সবাইকে নতুন কাপড় ও ভালো ভালো খাবার বিতরণ করা হয়েছে। বন্ধুরা মিলে হাতির ঝিলে আর এক দফা কেক কাটাকাটি চলল। আশিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। ঠিক এভাবেই ফ্রেন্ডরা তার বার্থডে সেলিব্রেট করত। সব শেষে সন্ধ্যায় বাসায় ফিরল আশিয়ানের বন্ধুদের সাথে নিয়ে। উদিতাকে নিচে না পেয়ে জলদি রুমে গেল আশিয়ান। দেখে উদিতা ঘুমিয়ে আছে বিছানায়। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব ক্লান্ত। আশিয়ান উদিতার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে উদিতার গালে, কপালে, থুতনিতে, ঠোঁটে ও নাকের ডগায় চুমু খেল। চুমুর তোড়ে ঘুমটা ভেঙে গেল উদিতার। আশিয়ানকে দেখে শোয়া থেকে উঠে বসল। আশিয়ানও উঠে বিছানায় বসে উদিতাকে জড়িয়ে ধরে বলল, আই ব্যাডলি নিড ইউ সো মাচ বেব। আমার অভ্যাসে পরিণত হয়েছো তুমি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও যে কাটে না। কি একটা অবস্থা বলো। সারাটা সময় এত মিস করি কেন তোমায় বলো? খুব মিস করি তোমায় শোনা।
উদিতা মুচকি হেসে আশিয়ানকে জড়িয়ে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিল। আশিয়ান উদিতার গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা ক্লান্ত অনেক, তারপরও আশিয়ানকে বাধা দিচ্ছে না। আজ আশিয়ানের পছন্দের সমস্ত কিছু নিজ হাতে ভালোবেসে রান্না করেছে সে। শুধু আশিয়ানের খুশির জন্য এত কিছুর আয়োজন। আশিয়ান উদিতার সাথে বেশ কিছুক্ষণ রোম্যান্স করলো। তারপর রুমের দরজাতে কারো নক করার শব্দ শুনে উদিতাকে বাহুডোর থেকে মুক্ত করলো সে। এনা এসে বলল দুজনকে রেডি হয়ে নিচে যেতে। মেহমানরা সবাই চলে এসেছে, পার্টিও শুরু হয়ে যাবে। এনা বলে চলে গেলে আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, যাও গিয়ে রেডি হও, আমিও তৈরি হয়ে নিচ্ছি। উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টাতে। আশিয়ান রুমে চেঞ্জ করতে লাগলো। আজ উদিতা কালো রঙের সাদা কারুকাজ করা লম্বা ঘের দেওয়া ফুল হাতা রাউন্ড গাউন পরেছে, সাথে লম্বা রাউন্ড হিজাব ও হিজাবের সাথে অ্যাডজাস্ট মেকআপ। এই রূপে তাকে অনেক মোহনীয় লাগছে দেখতে। আশিয়ান উদিতার দেওয়া কালো পাঞ্জাবি ও সাদা পাজামা পরেছে, তাকে দেখতেও অস্থির লাগছে। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে নিচে নেমে এলো। আত্মীয় স্বজনের সারা বাসা কিচকিচ করছে। আশিয়ান আর উদিতাকে কেকের সামনে নিয়ে আসা হলো। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশা, তারিন, আলিয়া আজকে যে হারে সাজগোজ করেছে মনে হচ্ছে তারা কারো বিয়েতে আসছে। এত লোকজনের সামনে উদিতা অনেক আনইজি ফিল করছে। আশিয়ান তাই জলদি করে সবার সাথে কুশল বিনিময় করে কেক কাটলো। চারিদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। আশিয়ান আর উদিতা দুজনে মিলে কেক কাটলো। আশিয়ান সর্বপ্রথম তার বাবা মাকে খাইয়ে তারপর আড়ালে উদিতার নেকাব তুলে তাকেও খাইয়ে দিল। তারপর পরিবারের সবাইকে খাওয়ালো। গিফটের কারণে ড্রয়িং রুমের একটা কর্নার উপচে পড়ছে। মিস্টার মুর্শেদ ছেলেকে সব চাইতে দামি একটা বাইক গিফট করলেন। তাহমিদ আশিয়ানকে একটা ল্যাপটপ ও একটা ফোন গিফট করলো। বাকিরাও প্রচুর দামি দামি জিনিস গিফট করেছে তাকে। একমাত্র উদিতাই শুধু পাঞ্জাবি পাজামা দিয়েছে গিফট হিসেবে। উদিতার মনটা ছোট হয়ে গেছে এসব দেখে। কেন জানি খুব অস্বস্তি হচ্ছে তার। আশিয়ান বুঝতে পারল সেটা। আশিয়ান সবার আড়ালে উদিতার হাতে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বলল, একটু মন খারাপ করবা না, আমার কাছে সবচাইতে দামি গিফট হলো আমার স্ত্রীর নিজের হাতে বানানো পাঞ্জাবিগুলো। দেখো আমাকে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরায়। আশিয়ানের কথা শুনে উদিতার মন হালকা হয়ে গেল। আশিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল সে। পার্টি শেষে খাওয়া দাওয়া সেরে অনেক আত্মীয় স্বজনরা বিদায় নিলেন। উদিতার হাতে রান্না তৃপ্তির সহিত খেয়েছে আশিয়ান। আশিয়ানের প্রশংসায় উদিতার মনটা তৃপ্তিতে ভরে গেছে। আশিয়ান নিজ হাতে আজ উদিতাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। অনুষ্ঠানের জাঁকজমক পূর্ণতা শেষ হতেই আশিয়ানের কাজিনরা সবাই মিলে ছাদে আস্তানা গেড়েছে আড্ডা দেওয়ার জন্য। আশিয়ান আর উদিতা পাশাপাশি বসে আছে। আকাশে আজ চাঁদ নেই, কিন্তু আকাশ ভরা তারার মেলা আছে। ঝিরিঝিরি হাওয়া বইছে, পরিবেশটা অনেক সুন্দর। ধৌসে হাসি ঠাট্টা চলছে, আর উদিতা চুপচাপ বসে শুনে যাচ্ছে। উদিতা খেয়াল করলো না, তবে আশিয়ান ঠিকই খেয়াল করছে যে তারিনের আপন চাচাতো ভাই রিশাদ বারবার উদিতার দিকে তাকাচ্ছে। মাঝে মধ্যে মিটমিট করে হাসছে তার পানে চেয়ে। উদিতার মুখে নেকাব লাগানো, তারপরও বেহায়ার মতো উল্টে পাল্টে দেখছে তাকে। আশিয়ানের ইচ্ছে করছে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতে। শালা খচ্চর, বিয়াতি মেয়ের দিকে তাকায় বিহায়ের মতো। আশিয়ান উদিতাকে নিচের আরো কাছে টেনে আনলো, এক হাত দিয়ে কোমর ছড়িয়ে ধরে রাখলো। রিশাদ বাঁকা নজরে একবার তাদের দিকে তাকালো। আশিয়ান কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে তাকে। সবাই আশিয়ানকে রিকোয়েস্ট করতে লাগলো একটা গান গাওয়ার জন্য। আশিয়ান এখন আর গান টান শোনে না তেমন একটা। উদিতার সংস্পর্শে এসে সে অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপরও তাদের এত এত রিকোয়েস্ট পায়ে ঠেলতে না পেরে একটা গান ধরলো। তাজিম তার গিটারটা এনে দিল আশিয়ানের কাছে। আশিয়ান গিটারটা টিউন করতে করতে গান গেয়ে উঠল। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো,
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো। কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। গান শেষ হতেই তুমুল করতালিতে ফেটে পড়ে সবাই। আশিয়ানের কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ এক একজন। আশিয়ান উদিতার হাতে চুমু খেয়ে জোরে বলল, গানটা আমার স্ত্রীকে ডেডিকেট করে গিয়েছি আমি। একথা শোনার পর কয়েকজন ও বলে উল্লাসে চিৎকার করে ওঠে। দু একজন মুখে আঙ্গুল পুড়ে সিটি বাজালো। কেউ কেউ বলছে, আরে ভাইয়া তুমি কত রোম্যান্টিক। আবে ইয়ার তুই দেখি ভাবিচ্ছ না পুরোই দিবানা। ওফ তোমাদের বন্ডিং অনেক সুন্দর। ওফ হাউ কিউট কাপেল। মাম্মা তুমি দেখা যায় ভাবির উপর ফিদা, ইত্যাদি ইত্যাদি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে সবার কমেন্ট শুনে। আশিয়ান মৃদু হাসল সবার কথার প্রতি উত্তরে। আশা তো হিংসায় চলে যাচ্ছে তাদের এসব দেখে। তারিন মুখ বাঁকালো। আলেয়ার কোনো ভাবান্তর নেই, সে এতটাও হিংসা করে না উদিতাকে। উদিতার ওপর তার জেদ একটাই ছিল, সেটা হলো তার নানা বাড়ির সবার চোখের মণি উদিতা। সবার মুখে মুখে শুধু তারই গুণগান। এই একটা বিষয় সে শুধু সহ্য করতে পারত না, এর বেশি কিচ্ছু না। তারিন আর আশা যেমনটা হিংসা করে উদিতাকে, আলেয়া সেরকম কখনোই করেনি। রাত প্রায় 12:30 বেজে গেছে আড্ডা দিতে দিতে। গতকাল রাতে আশিয়ানের জন্য উদিতা ঠিকমতো ঘুমোতে পারেনি, তাই আজ সে চেয়েও ঘুমটা আটকাতে পারল না। আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন সে ঘুমিয়ে গেছে বলতেও পারবে না সে। আশিয়ান খেয়াল করে উদিতাকে পাঁচা কোলে তুলে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে এলো। রিশাদ তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল তাদের দিকে। উদিতা ইদানিং প্রচুর ঘুম কাতুরে হয়ে গেছে। রাতে আশিয়ানের জন্য ঠিকমতো ঘুমোতে পারে না, তাই সারা দিন তার চোখে ঘুম ঘুম ভাব থাকে। আশিয়ান উদিতাকে বিছানায় শুইয়ে দিয়ে নেকাব আর হিজাবটা খুলে দিল। তারপর সে নিচে গিয়ে ফ্রেশ হয়ে এসে উদিতাকে কাপড় পাল্টে একটা পাতলা নাইটির মতো হাতা কাটা ফ্রক পরিয়ে দিল। এই মুহূর্তে উদিতাকে দেখতে পুরোই বাচ্চা বাচ্চা লাগছে। আশিয়ান ঘুমন্ত উদিতার গালগুলো আলতোভাবে টেনে দিল। তারপর লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এসে উদিতাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে গেল আশিয়ান। পরদিন সকালে আশিয়ান অফিসে চলে গেল। এই কয়েকদিন অফিসে একটু ব্যস্ততা আছে। উদিতা তার বাগান টই টই করে ঘুরে দেখছে। তার ইচ্ছে করে আশিয়ানকে বাসায় বেঁধে রেখে দিতে। একা একা ভালো লাগে না আর। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর সাথে দুদণ্ড বসে গল্প করারও সময় নেই। এনা বাসায় থাকলে ফোন নিয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে গল্প করে উদিতার সাথে সে, তারপরও সময় কাটে না তার। আর তারিন তো হিংসুটে মহিলা, উদিতার সাথে যার কখনো বনে না। কিয়াও ব্যস্ত থাকে কাজে কর্মে আর মেয়েকে নিয়ে। মাঝে মধ্যে উদিতার ইচ্ছে করে একটা বাবুর মা হতে। ওর নিজের একটা বাচ্চা থাকলে সারা দিন তাকে নিয়েই পড়ে থাকতো সে। আশিয়ানের ইচ্ছে ছিল বেবি নেওয়ার, কিন্তু উদিতার বয়স জানার পর থেকে সেই ইচ্ছেকে মাটি চাপা দিয়ে দিয়েছে সে। উদিতার বয়স বাচ্চা নেওয়ার মতো ম্যাচিওর হয়নি এখনো। আরও 2-3 বছর পর চিন্তা করে দেখা যাবে বাচ্চার ব্যাপারে। উদিতা বাগানের মরা লতাপাতা তুলে একটা ঝুড়িতে ফেলছে। এমন সময় কালকে সেই ছ্যাচরা ছেলে রিশাদ এসে হাজির। উদিতা তাকে দেখতে পেয়ে দ্রুত ওড়না দিয়ে নিজের মুখ ঢাকলো। রিশাদ হ্যান্ডশেক করার জন্য উদিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, আমি রিশাদ, তরিনাপুর কাজিন। তুমি তো উদ্রিতা, রাইট? উদিতা হ্যান্ডশেকের ধার দিয়েও গেল না। তীক্ষ্ণ চোখে হাতের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, সরি, অপরিচিত কারোর সাথে আমি হ্যান্ডশেক তো দূরের কথা, কথাও বলি না। আর জি, আমি উদিতা, মিসেস আরশিয়ান তাইফ চৌধুরী।
এই বলে উদিতা আর এক মুহূর্তও দাঁড়ালো না এখানে, হনহন করে বাসার দিকে চলে গেল। ছেলেটাকে দেখেই উদিতার কাছে লুচ্চার মতো মনে হয়েছে। কেমন তেরা তেরা চোখে তাকায় বলদটা। উদিতার চাওয়ার পানে তাকিয়ে রিশাদ আনমনে মুচকি হেসে বলে, বাহ কি তেজ, ঠিক আরশানের মতোই তার বউ। বাট আই লাইক ইট। বিবাহিত মেয়েদের আমার অনেক ভালো লাগে। তোমাকে তো আমি পটিয়েই ছাড়বো সুন্দরী। উদিতা নিজের রুমে বিছানায় আধশোয়া হয়ে বসে একটা উপন্যাস পড়ছে সময় কাটানোর জন্য। কিছুক্ষণ বই পড়ার পর আশিয়ানের মেয়ে কাজিন দিয়া আর প্রিয়া এসে তার সাথে গল্প জুড়ে দিল। ওদের সাথে আরও কিছুক্ষণ গল্প গুজব করলো উদিতা। এভাবেই টই টই করে সারাদিন কাটলো উদিতার। আশা তারিনের সাথে বসে বসে পরিকল্পনা করছে কিভাবে আশিয়ান আর উদিতার মধ্যে বিবাদ লাগানো যায়। তারিন বেশ কয়েকটা পরিকল্পনার কথা বলল আশাকে, কিন্তু একটাও আশার মনোভূত হলো না। আরো ভালো কোনো চিন্তা করতে লাগলো দুজন। তবে আজকের জন্য ইস্তফা। রাতে আশিয়ানের বুকে মাথা রেখে উদিতা তার কোলে বসে আছে। উদিতা আশিয়ানকে আবদারের ভঙ্গিতে বলল। শুনুন না, আশিয়ান ফোন চাপতে চাপতে বলল, হ্যাঁ বলো। বলছিলাম আমাকে একটা বাচ্চা দেন না। আমার এভাবে একা একা নিরামিষের মতো থাকতে আর ভালো লাগে না। কেয়া ভাবিরও বাচ্চা আছে, তারিন ভাবিরও বাচ্চা আছে, আলিয়া আপুরও শুনেছি বেবি নিবে। তবে আমি কেন বাদ থাকবো? আমাকেও একটা বেবি দেন না প্লিজ। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, বাচ্চা ক্যারি করার মতো ম্যাচিওর হওনি তুমি এখনো। সময় হলে আমি তখন বলবো। এখন এভাবে বায়না করো না, বাচ্চা নেওয়া এত সহজ না। তোমার বয়সটা পারফেক্ট নয় বউ, আমরা পরেও বেবি নিতে পারবো। উদিতা আশিয়ানের বুকে নাক ঘষতে ঘষতে বলল, একটাই তো বাচ্চার কথা বলছি, এমন করছেন কেন? আমার দাদির যখন 13 বছর বয়স, তখন তিনি আমার বড় চাচাকে জন্ম দিয়েছেন। 16 বছরের মধ্যে 4 বাচ্চার মা হয়েছেন তিনি। কই, ওনার তো কিছু হয়নি। এত অল্প বয়সে বাচ্চা জন্ম দিয়েছেন তিনি। তবে আমি তো ওনার থেকে যথেষ্ট ম্যাচিওর আছি। আমি কেন এখন মা হতে পারবো না? আশিয়ান উদিতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ওটা আগেকার যুগের কথা, বর্তমানে এমন খুবই কম হয়। অল্প বয়সে বাচ্চা জন্ম দিলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, পরে অনেক সমস্যা দেখা দেয়। আমি চাই আমার বউটা যেমন সুস্থ থাকুক, আমার বাচ্চারাও যেন তেমনই সুস্থ হোক। দুজনের মধ্যে কারো জীবন যেন রিস্কে না থাকে, কারণ আমি এটা সহ্য করতে পারবো না। আমি এখন থেকেই অনেক বেশি করে খাওয়া দাওয়া করবো, ফলমূল বেশি করে খাবো, শাকসবজিও খাবো অনেক। তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। নিজের অনেক যত্ন করব, সব সময় সাবধানে থাকবো। তাও দিয়ে দিন প্লিজ, মনে করবেন না। জেদ করবা না উদিতা, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। সময় মতো বাচ্চা পেয়ে যাবে, এখন কোনো বায়না করবা না এই ব্যাপারে। আলেয়া ও তাসকিন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে, কারণ আলেয়ার বয়স পারফেক্ট আছে, 22 কি 23 ওর বয়স। বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট ম্যাচুয়ার। কিন্তু তুমি কোন আক্কেলে এই কথা বলো? তুমি মাত্র 17-তে পা দিয়েছো। পড়ালেখা করার বয়স, বাচ্চা নেওয়া না। আরো 2 কি 3 বছর পর চিন্তা করবো, এখন মোটেও জেদ করবা না তুমি। আশিয়ানের এমন কড়া কথায় উদিতার কান্না পেয়ে গেল। অবশেষে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। আশিয়ান ফোন রেখে উদিতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কপালে ঠোঁটছোড়া লাগিয়ে বলল, কান্না করে না প্লিজ, আমি তো মানা করিনি তোমায়। তুমি অ্যাটলিস্ট ইন্টারটা দিয়ে দাও, তারপর আমরা বেবি নেই। বাচ্চাটাকে সামলানোর বয়স হয়নি তোমার উদিতা। জানো একটা মেয়ের জন্য প্রেগনেন্সির সময়টা কত কঠিন। 10টা মাস বাচ্চা পেটে নিয়ে মেয়েরা কত কষ্ট করে, তা কি জানো? তুমি এখন এসব সহ্য করতে পারবে না উদিতা, বোঝার চেষ্টা করো শোনা। আমরা বেবি নিব খুব শীঘ্রই ইনশাল্লাহ। এখন কান্নাটা থামাও দেখি। আশিয়ান উদিতাকে বিছানায় শুইয়ে আদর করতে লাগলো। আশিয়ানের ভালোবাসা পেয়ে উদিতার কান্না থেমে গেছে। বাচ্চার চিন্তার ভূতটাও আপাতত মাথা থেকে নেমে গেছে তার। পরদিন আশিয়ান অফিসে চলে যেতেই রিশাদ আবারও উদিতার সাথে কথা বলার সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু উদিতা যে স্ট্রিক্ট এসব বিষয়ে, রিশাদ কথা বলার কোনো চান্সই পেল না। রিশাদের এমন ছটফটানো আর কেউ লক্ষ্য না করলেও আশা ঠিকই করলো। মুখের মধ্যে কুটিল হাসি ফুটে ওঠে তার।
তার। এখন এমন একটা কাজ করবে সে, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তারিনকে নিজের বুদ্ধির কথা খুলে বলল আশা। এই বুদ্ধিতে রিশাদ আছে দেখে তারিনের তেমন একটা ভালো লাগলো না, কারণ সে তার ভাইকে কোনো ভেজালে ফেলতে চায় না। যে আশিয়ান, বাপরে, জানতে পারলে ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। প্রথমে নাখোশ নাখোশ করলেও পরে আসার কথায় রাজি হলো সে। রিশাদ যেন আগের থেকে অনেক বেশি উদিতার সাথে গায়ে পড়ে কথা বলতে লাগলো। উদিতা এতে অনেক বেশি বিরক্ত হয়ে কঠোরভাবে দু কথা শুনিয়ে দিল তাকে, কিন্তু এতে রিশাদের কোনো হেলদোল নেই। সে বারবার উদিতাকে ডিস্টার্ব করতে ব্যস্ত। উদিতা মনে মনে চিন্তা করলো আশিয়ানকে খুলে বলবে এই লুচ্চাটার ব্যাপারে। আশিয়ান যদি তাকে থ্রেট দেয় তবে ঠিকই বেহায়াপনা ছাড়বে। আশার কথা মতো রিশাদ নিচে থেকে বানিয়ে খারাপভাবে একটা চিঠি লিখল উদিতার জন্য, যদিও সেটা উদিতার হাতে দেবে না। আশা প্ল্যান মাফিক চিঠিটা নিয়ে উদিতা যখন বাগানে ছিল তখন সে সবার অগোচরে উদিতার রুমে ঢুকে সেটা উদিতার কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলো। এমনভাবে রাখলো যে হালকা একটু টান খেলে চিঠিটা বেরিয়ে যাবে, নয়তো মাটিতে পড়ে কৌতূহলের সৃষ্টি করবে। উদিতা বলতেও পারে না তার অগোচরে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে, তবে আশার কপালে অনেক দুঃখ আছে, সেটা সে পরে বুঝতে পারবে। সেদিন উদিতা একটা কাজ করলো যার কারণে আশিয়ানের মনে তার ব্যাপারে একটু সন্দেহের সৃষ্টি হয়। আশার কাজ কিছুটা সহজ হয় কাকতালীয়ভাবে। উদিতা ড্রয়ার গোছাতে গিয়ে আশিয়ানের লেখা আগের চিরকুটগুলো চোখে পড়ে তার। সে চিঠিগুলো পড়ে আনমনে মুচকি মুচকি হাসছে। আশিয়ান যে রুমে এসেছে এটা বলতেও পারে না সে। আশিয়ান যখন গলা খাকারি দিয়ে রুমে নিজের অস্তিত্বের জানান দিল তখন চমকে পিছন ফিরে তাকালো সে। আশিয়ানকে এত জলদি মোটেও আশা করেনি সে। আজ আশিয়ানের মুড কিছুটা অফ। অফিসে এক কর্মচারীর ওপর মেজাজটা বিগড়ে আছে তার, তাই গম্ভীর চেহারা নিয়ে কোনো কথা না বলে চুপচাপ নিজের শার্ট খুলতে লাগলো সে। উদিতা চিঠিগুলো ওই কাপড়ের নিচের তাকের ড্রয়ারে রেখে আশিয়ানকে একটা গেঞ্জি আর ট্রাউজার এগিয়ে দিল হাসি মুখে। আশিয়ান ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করলো, হাতে কিসের কাগজ ছিল? উদিতা আমতা আমতা করে বলল, কিছু না, এমনি নর্মাল কাগজ। আশিয়ানের লেখা চিরকুট বললে আশিয়ান দুষ্টুমি করবে তার সাথে, তাই সে বলেনি, চেপে গেছে। যদি জানতো এই জন্য আশিয়ান তার উপর মেজাজ দেখাবে তবে সত্যিই বলে দিত। আশিয়ান আর কিছু জিজ্ঞেস করলো না উদিতাকে, সে গোসল করতে চলে গেল। আশিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথা ব্যথা করছে, তাই উদিতা তার জন্য সুগন্ধি চা বানিয়ে আনতে চলে গেল। প্রতিদিনের মতো আশিয়ান উদিতার বুকে মাথা রেখে শুয়ে আছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। একটা সময় আশিয়ান ঘুমিয়ে গেল। উদিতারও চোখ লেগে এলো। পরদিন সকালে উদিতা আশিয়ানের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে রান্না করছে। আশিয়ান রেডি হচ্ছে রুমে। আজ একটা মিটিং আছে, সকাল সকাল যেতে হবে। আশিয়ান কিসের একটা ফাইল রেখেছিল আলমারিতে, সেটা বের করতে গিয়ে টান লেগে উদিতার কাপড়ের ভাঁজ থেকে আশার রাখা চিঠিটা মাটিতে পড়ে গেল। আশিয়ান ভ্রুকুচকে তাকালো নিচে পড়া চিঠিটার দিকে। কৌতূহল বশত তুলে সেটার ভাঁজ খুলে পড়তে লাগলো সে। পড়তে পড়তে তার মাথার রগ ফুলে উঠল। প্রিয় সুন্দরী, এতদিন দুজনে এত এত কথা বলেছি, তোমার প্রতি একটা আসক্তি জন্ম হয়ে গেছে। আমার প্রিয় উদ্রিতা, এখন তো তোমার চিন্তায় আমার ঘুম আসে না, শুধু ইচ্ছা করে তোমার কাছে ছুটে গেলে আসি। তুমি এত সুন্দর কেন গো? এই প্রথমে আমি কাউকে দেখে ক্রাশ খেয়েছি আমি। উফ, তুমি আমার ওই খাটাস স্বামীর সাথে কি করে থাকো বলো তো? ওই বুড়াটা কি তোমার যত্ন করে? তার চেয়ে ভালো তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে এসো, অনেক যত্ন নেব তোমার। আমি তোমার স্বামীর থেকেও বেশি ভালোবাসবো। অন্য দিনের মতো কালকে সকালে আশিয়ান চলে যাওয়ার পরেই ছাদে চলে এসো, দুজন মিলে অনেক গল্প করব। তোমাকে আমি প্রচুর মিস করি। কালকে আমার মনের কথা বলতে চাই তোমায়, প্লিজ জলদি চলে এসো। এটি তোমার সাথে সারাদিন যে সময় কাটাই সে তুমি চিনলেই হবে। আমি জানি তুমি আমাকে চিনবে। চিঠিটা পড়ে আশিয়ান দাঁত কিরমির করে রাগ সংবরণ করার চেষ্টা চালালো।
কোনো স্বামীই তার স্ত্রীর ব্যাপারে কোনো পরপুরুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট শুনতে চাইবে না। আশিয়ানের তো আবার রাগ সাংঘাতিক। জোরে জোরে ডাকতে লাগলো সে উদিতাকে। রাগ উঠলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তবে যখন মেজাজ ঠান্ডা হয় তখন ঠিকই তার মাথার ধূসর কোষগুলো চালু হয়ে যায়। যেমন এখন সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উদিতা আশিয়ানের ডাক শুনে জলদি রুমে চলে এলো। আশিয়ানকে এমন রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল সে। বুঝতে পারল না সে কেন আশিয়ান এতটা রেগে গেল। রাগে আশিয়ানের চোখ জোড়া লাল হয়ে গেছে। উদিতা ভয়ে ঢোক গিলে বলে, কি হয়েছে আপনার? এতটা রেগে আছেন কেন? আশিয়ান সোজা সাপটা প্রশ্ন করলো। আমি যাওয়ার পর কার সাথে সারাটা দিন সময় কাটানো হয়? উদিতা এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে পড়ল। কি বলছেন আপনি এসব? কার সাথে সময় কাটাবো আমি? আশিয়ান এবার বাঘের মতো গর্জে উঠে বলল, তাহলে এই চিঠিটা কিসের? কে দিয়েছে তোমায়? তোমার কাপড়ের ভাঁজে কি করে এলো? উদিতা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে পড়তে লাগে। পড়া শেষ করে কান্না করে দিয়ে বলল, আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস করুন। আমি জানি না এই চিঠি কে লিখেছে। তাই নাকি? কালকে বাসায় ফিরে রুমে ঢুকতেই দেখি তুমি কিসের কাগজ পড়ে মুচকে মুচকে হাসছো। আমি জিজ্ঞেস করতেই তুমি বললে কিছু না, এমনি। তার মানে তো ক্লিয়ার এখন আমার কাছে, তুমি কালকে এই চিঠিটা পড়েই খুশিতে মুচকি হেসেছিলে। উদিতা হতবাক হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। আশিয়ান তাকে অবিশ্বাস করছে তা মানতে কষ্ট হচ্ছে উদিতার। উদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি আমাকে অবিশ্বাস করছেন? আশিয়ান উদিতার কাছে এসে উদিতার চুল আঁকড়ে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলল, বিশ্বাস তো ভেঙে দিলে তুমি। তুমিও ইলিয়ারার মতো ঠকাচ্ছ তবে আমায়। সব নিজের চোখে দেখেছি আমি। নিজের চোখে কি করে অবিশ্বাস করি? আমি তোমার জন্য অনেক পজিটিভ, তুমি তা জানো। তারপর কি করে পরপুরুষের সাথে আমার অগোচরে কথা বলো? উদিতা হেঁচকির কারণে কিচ্ছু বলতে পারছে না। আশিয়ান কেন তাকে অবিশ্বাস করছে, কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করছে না? এতদিনে এই চিনেছে সে তাকে, এই তার ভালোবাসা? অভিমানে বুকটা ভার হয়ে আসে তার। আশিয়ান উদিতাকে ছেড়ে দিয়ে নাস্তা না করেই রেগে হনহন করে বাসা থেকে বেরিয়ে অফিসে চলে গেল। আশিয়ানের চলে যাওয়ার পর উদিতা কান্নায় ভেঙে পড়ে। তাদের সম্পর্কে বিশ্বাসের অভাব রয়ে গেছে। উদিতা তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তবে সে কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারল না? দূর থেকে তাদের ভাঙন দেখে খিলখিল করে পৈশাচিক হাসি হাসছে আশা। এতদিনে তার স্বপ্ন পূরণ হলো তবে। অফিসে নিচের কেবিনে রাজকীয় চেয়ারে বসে হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল আশিয়ান। রাগের মাথায় উদিতাকে যা নয় তাই বলে এসেছে সে, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এটা উদিতার বিরুদ্ধে খুব সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, যেটার মেইন হোতা হলো গিয়ে আশা। আশিয়ান জানে তার উদিতা এমন নয়। যেই মেয়েটা বাসার ভেতরই সারাক্ষণ পর্দা করে, ছেলেদের থেকে নিজেকে দূরে রাখে, সেই মেয়ে কোনো ছেলের সাথে সারাদিন গল্প করবে তা কোনো পাগলকে বললেও বিশ্বাস করবে না। আশিয়ান তখন চিঠির লেখাগুলো পড়ে মাথা গরম করে উদিতাকে ইচ্ছে মতো কথা শুনিয়েছে ঠিকই, কিন্তু সেটা মন থেকে নয়। এ কদিন তার উপর কাজের চাপ পড়েছে অনেক, সেই চিন্তায় থাকার ফলে মেজাজটা উগ্র হয়েছিল তার। আশিয়ান মনে মনে পস্তাচ্ছে। উফ, এই কি করে ফেললাম আমি? আমি জানি আমার উদিতা কেমন, তারপর অজ্ঞাত একটা চিঠির জন্য নিজের স্ত্রীর সাথে এমন মিসবিহেভ করাটা মোটেও ঠিক হয়নি। আজ আমার কারণে আমার বউটা রান্না করেছে, এখনো মনে হয় কাছে মেয়েটা। আশিয়ান সারাদিনে কাজে একটুও মন বসাতে পারল না। সারাক্ষণ উদিতার চিন্তায় অস্থির ছিল সে। উদিতা আজকে রুমের দরজা লক করে মনের দুঃখে অনেকক্ষণ যাবৎ কান্না করছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে আশিয়ান তাকে অবিশ্বাস করছে। আশিয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে সে। মনে মনে ঠিক করে রেখেছে আশিয়ানের সাথে সে আর কথাই বলবে না। প্রচণ্ড অভিমান হয়েছে তার, যা এত সহজে ভাঙবে না। একবার চিন্তা করেছিল আজকে আশিয়ানকে না বলে বাবার বাসায় চলে যাবে, কিন্তু পরে কি একটা বিবেচনা করে আর সেই সিদ্ধান্তে আগায়নি। সারাটা দিন উদিতার মনমরা হয়ে কেটেছে।
রিশাদ উদিতার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে। পরে উদিতা মিসেস ইয়াসমিনের কাছে গিয়ে ডিরেক্ট বিচার দিয়ে দিয়েছে। বলেছে যে রিশাদ তাকে বারবার ডিস্টার্ব করে। মিসেস ইয়াসমিন কঠিনভাবে রিশাদকে শাসিয়েছেন, বলেছেন উদিতার থেকে দূরে থাকতে। রিশাদ এই প্রথম বোনের বাড়িতে এসে অপমানিত হয়েছে, তাই তারিনের উপর রাগ দেখিয়ে সে তার বাসায় চলে গেছে। আর তারিন উদিতার উপর ক্ষেপে গেছে। আশার আজকের সারা দিনের আনন্দ ফুর্তি খুব চোখে পড়ার মতো ছিল। উদিতা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এই চিঠি দেওয়ার পিছনে আশার হাত ছিল। আশা তখন নিচের রুমে বসে মনের সুখে স্পিকারে লাউডে গান বাজিয়ে নখে নেইল পালিশ লাগাচ্ছিল। উদিতা আশার সামনে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আপনাকে আজ অনেক বেশি খুশি খুশি লাগছে, কারণটা কি জানতে পারি? উদিতার এমন প্রশ্নে আশা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে হেয়ালি করে বলল, কেন, আমি কি খুশি হতে পারি না নাকি? আমি সবসময় হাসি খুশি থাকি। ওরে বাবা, তাই নাকি? তা প্যাঁচার মতো মুখ মনে হয় তখনই বানান যখন দেখেন আমার স্বামী আমাকে খুব কেয়ার করে, তাই না? আশা অভিযোগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমাকে ইনডাইরেক্টলি ইনসাল্ট করছো। ইনডাইরেক্টলি নয়, ডাইরেক্টলি ইনসাল্ট করছি। কি মনে করেন নিজেকে? আলতু ফালতু একটা চিঠি লিখে সেটা আমার জামার ভাঁজে লুকিয়ে রেখে দিলেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ফেলতে পারবেন? এত কনফিডেন্স? আশা এবার তোতলাতে তোতলাতে বলল, কি 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 বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবেন কেন? লজ্জা করে না একটা বিবাহিত লোকের পেছনে যে বেহায়ার মতো পড়ে আছেন? এত এত অপমান করা হয় তাও গায়ে লাগে না আপনার? গন্ডারের চামড়া নিয়ে জন্মগ্রহণ করেছেন নাকি? আশা এবার চিৎকার করে বলল, উদ্ধৃতা, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো? তুমি চেনো আমার বাবাকে? আমার বাবার এক চুটকিতে তোমার পরিবার রাস্তায় নেমে যাবে। সো কাকে কি বলছো বুঝে শুনে বলো, নয়তো তোমার কপালে খারাপই আছে। উদিতা একটুও ঘাবড়ালো না, উল্টো শান্ত কণ্ঠে অপমান করে বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার শ্বশুর বাড়িতে থেকে আমাকেই থ্রেট দেয়। বাহ, কি সাহসী মহিলা! আপনার বাপের ক্ষমতার গরম দেখাচ্ছেন আমায়। আমার স্বামীকে তো চেনেন, এক চুটকিতেই আপনার পরিবারকে পথে নামিয়ে দেয়া ওনার বাম হাতের খেল। সো আমাকে ক্ষমতা দেখাতে চেও না, ট্রাস্ট মি। নারী জাতিকে কলঙ্কিত করতে আপনার মতো একটা দুশ্চরিত্রাই যথেষ্ট। কি মনে করেছেন এই সামান্য একটা চিঠির কারণে আমরা মারামারি করে আলাদা হয়ে যাব? এত ইজি নাকি? জানি না বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে, তবে বুদ্ধিটা সাংঘাতিক লেভেলের বাজে। আরো ভালো কোনো প্ল্যান করতে পারতেন। অবশ্য মাথায় তো গোবর ভরা, মাস্টার প্ল্যান আসবে কোথা থেকে? ফাজলামো হচ্ছে এখানে। তুমি এতটুকুন একটা মেয়ে আমাকে এসে ঝাঁজ দেখাও? তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। দরিদ্র পরিবারের মেয়ে তুমি, ভুলে যেও না। বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছো তুমি, না? কোথায় তোমার স্ট্যাটাস আর কোথায় আমার স্ট্যাটাস? আমার সাথে বড় গানে কথা বলতে এসো না কখনো। পরের বাড়িতে বেহায়ার মতো পড়ে থেকে আবার তেজ দেখায়, তাও এ বাড়ির আদরের পুত্রবধূকে। হাহ! এই আপনাকে এখানে আসার জন্য কে দাওয়াত দেয়? আমার জানা মতে আপনাকে কেউ বলে না আসতে। এমনিতে হাবাতিদের মতো চলে আসেন এখানে, আর মেহমান মেহমানের মতো থাকবেন। তা না করে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্যাচ লাগানো যায় সেটা চিন্তা করেন বসে বসে। আর হ্যাঁ, যা বলতে এসেছিলাম, আজকে উনি আসুক, আমি সব খুলে বলবো যে আপনি কি কি করেছেন। রাতের জন্য রেডি থাকেন। বাস খাওয়াচ্ছি আপনাকে আমি। উচিত শিক্ষা না দিতে পারলে আমার নামও উদ্ধৃতা নয়। উদিতার কথা শুনে আশার গলা শুকিয়ে গেছে। সে ভাবেনি উদিতা তাকে এমনভাবে হুমকি দিবে। আশা কিছু বলতে চাইল উদিতাকে, কিন্তু উদিতা না শুনে চোখ রাঙানি দিয়ে গটগট শব্দে রুম থেকে বেরিয়ে গেল। আশার ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। আশিয়ানকে বললে তো সর্বনাশ হয়ে যাবে, আর আশিয়ান উদিতার কথা শুনেও সব শোনায়। আজকে না জানি তার কপালে কোন দুঃখ লেখা আছে। উদিতা সোফায় বসে বই পড়তে পড়তে কখন সে ঘুমিয়ে গেল টেরই পেল না। আশিয়ান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। উদিতার ঘুমন্ত চেহারা দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল আশিয়ানের। মনটা শান্ত হয়ে গেছে তার জীবনের স্বস্তি হলো গিয়ে উদিতা।
আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আশিয়ান উদিতাকে এখন না ঘাটিয়ে কাপড় পাল্টে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। উদিতা বলতেও পারবে না কখন আশিয়ান এসেছে। সে গভীর ঘুমে মগ্ন। আশিয়ান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এসে দাঁড়িয়ে অবু হয়ে তাকে কোলে তুলে নিল সাবধানে। তারপর উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে বসলো। উদিতার গালে কপালে চুমু খেতেই উদিতার ঘুম ভেঙে যায়। চোখ পিটপিট করে আশিয়ানকে দেখতেই অভিমানে কান্না চলে আসে তার। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের কোণের জল আড়াল করে সে। আশিয়ান বুঝতে পারে সেটা। উদিতার নাকে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে, আমার সোনা বউটা বুঝি রাগ করেছে? ও, এদিকে তাকাও না প্লিজ। উদিতা তাকায় না আশিয়ানের দিকে। তীব্র অভিমানে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার। উদিতার কান্না দেখে আশিয়ানের বুকের ভিতর তোলপাড় শুরু হয়। ইস, এত কষ্ট না দিলেও হতো। আশিয়ান উদিতার চোখের জল মুছিয়ে দিয়ে গালে ঠোঁট বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ সোনা, আমার বুকের ভেতরটায় কষ্ট হয় তোমার চোখের পানি দেখলে। আমি সরি বলেছি আজকের এই ব্যবহারের জন্য, ক্ষমা করে দাও প্লিজ বউ। আসলে চিঠিটা দেখে আমার মেজাজটা বিগড়ে গেছিল। ট্রাস্ট মি, আমি তোমায় একটুকুও অবিশ্বাস করিনি। জাস্ট রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি। প্লিজ উদিতা, মাফ চাচ্ছি তোমার কাছে। এত এত রিকোয়েস্টেও মন গলে না উদিতার। আশিয়ানের কোল থেকে নামার জন্য ছোটাছুটি শুরু করে সে। কিন্তু আশিয়ানের কাছ থেকে এত সহজে ছাড়া পাবে না সে। আশিয়ান শক্ত করে ধরে রাখে তাকে নিজের সাথে মিশিয়ে। উদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কোথাকার এক উড়ো চিঠি পেয়ে এত সহজে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে ফেললেন আপনি। আমার সাথে এত মাস ধরে সংসার করছেন, এতদিনে এই চিনলেন আমাকে? আপনি জানেন না আমি কেমন? কিভাবে এত কথা শোনাতে পারলেন আমায়? বিনা দোষে দোষী সাব্যস্ত করলেন আমাকে আপনি। আসলে প্রধান কারণ হলো আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। আমি এতদিন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলেছি। উদিতা এক ঝটকা দিয়ে আশিয়ানের থেকে নিজেকে ছুটিয়ে দ্রুত হেঁটে বারান্দায় চলে গেল। আশিয়ানও উদিতার পিছু পিছু বারান্দায় গেল। উদিতা রেলিংয়ের উপর হাত রেখে আকাশের পানে তাকিয়ে চোখের পানি ফেলছে। আশিয়ানের এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো প্রকার কোনো অবহেলা বা কটু কথা মেনে নেওয়া যায় না। কষ্টে বুকটা ফেটে যায় তখন। আশিয়ান উদিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিচের থুতনি রাখল। উদিতা আবারও বুক ভরা অভিমান নিয়ে বলে ওঠে, চিঠিটা ওই বেহায় আসার একটা প্ল্যান ছিল, যার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আশার বিশ্বাস ছিল এই চিঠিটা পড়ে আপনি আমাকে অবিশ্বাস করবেন এবং সে সফল হয়েছে। আপনি ঠিকই আমাকে অবিশ্বাস করেছেন। আসলে আমাদের সম্পর্কে বিশ্বাসের বড্ড অভাব। জানেন, আমাকে যদি কেউ আপনার বিরুদ্ধে এসে কখনো কিছু বলে, তবে আমি সবার আগে আপনাকে বিশ্বাস করব। কারো মুখের কথা শুনে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। আমি আপনাকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আপনি করেন না। এই বলে হু হু করে কেঁদে ফেলে উদিতা। আশিয়ানের কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে উদিতার কান্না শুনে। কি করে মেয়েটার মনে এতটা কষ্ট দিয়ে ফেললো সে বুঝতে পারছে না। উদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আশিয়ান তার কাঁধে চুমু খেয়ে বলল, ভালোবাসি তো, অনেক ভালোবাসি তোমায় উদিতা। প্লিজ লাস্ট বারের মতো আমায় ক্ষমা করে দাও। আর কখনো তোমার সাথে এমন মিসবিহেভ করবো না। প্লিজ উদিতা, ফরগিভ মি। আশিয়ানের কথা কানে না নিয়ে উদিতা তার মতো বলে যাচ্ছে, ওই রিশাদ ছেলেটা খুব লুইচ্চা টাইপের। এই কদিন অতিষ্ঠ করে ছেড়েছে আমায়। পারমিশন ছাড়াই রুমে চলে আসতো। বাগানে গিয়ে শান্তি পাই না, ছাদেও যেতে পারি না, ড্রয়িং রুমে একটু বসতে পারি না। খালি কিভাবে ডিস্টার্ব করা যায় সেটাই খোঁজে। বিরক্ত হয়ে কটু কথা শুনিয়েছি, তাও পিছু ছাড়ে না। ভেবেছিলাম আপনাকে বিচার দিব, কিন্তু আপনি তো ব্যস্ত থাকেন, তাই আজকে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে বিচার দিয়েছি। পরে মা লোকটাকে শাসিয়েছে। আজকে সে তার বাসায় ফিরে গেছে। তারিন ভাবি আমার সাথে মুখ কালা করে রেখেছে। আমার জন্য নাকি ওনার ভাই অপমানিত হয়ে চলে গেছে। আমার কি দোষ বুঝি না। আমি পছন্দ করি না এইসব ফাজলামি। তারপরেও বেহায়ের মতো এসে গায়ে পড়ার মতো কথা বলতে চায় কেন? আর আশা সেটার সুযোগ নিয়ে আমাকে আপনার কাছে খারাপ প্রমাণিত করলো।
আশিয়ানের রাগে গলার রগ ফুলে ওঠে। তার বউকে এত ডিস্টার্ব করেছে আর সে কিছু বলতেও পারে না। কেমন স্বামী সে! নিজের স্ত্রীর সুবিধা অসুবিধা কোনো কিছুর প্রতি কোনো খেয়াল রাখেনি, কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিল। আশিয়ান উদিতার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ভাগ্যিস রিশাদ হারামজাদা আজ চলে গিয়েছে, নয়তো আমার হাতের থাপ্পড় খেয়ে আজ বাসা থেকে বিদায় নিত। আর আশাকে তো আমি আজ দেখে নেব তার বুকের পাঠা কতটুকু আমাদের মধ্যে ভেজাল তৈরি করার চেষ্টা করছে। আজকে এই বাসায় ওর শেষ দিন, আসো দেখবে। এই বলে আশিয়ান উদিতার হাত টেনে ধরে তাকে নিয়ে নিচে চলে আসে। নিচে ড্রয়িং রুমে আশা, তারিন, কেয়া ওরা টিভি দেখছে। আশিয়ান চড়ে চড়ে মিসেস ইয়াসমিনকে ডাকলো। তিনি ওনার রুমে ছিলেন, মিসেস তারানার সাথে বসে কথা বলছিলেন। আশিয়ানের ডাক শুনে দ্রুত নিচে নেমে আসেন দুজনে। এমন সময় হয়তো ইনসিডেন্ট ছিল বিষয়টা। মিস্টার মোর্শেদের সাথে মিস্টার এনামুল আর আশার বাবা ফারহাদও বাসার ভিতর প্রবেশ করলেন একসাথে। আশিয়ানের এমন রণমূর্তি ধারণ করা দেখে আশার পরাণ পাখি চাই চাই অবস্থা। সে বুঝে গেছে আজ আর তার রক্ষা নেই। আশিয়ানের রাগী চেহারা দেখে মিস্টার মোর্শেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার এশিয়ান, এমন রেগে আছো কেন? মিসেস ইয়াসমিনও জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে তোর, এত আর্জেন্ট ডাকলি কেন? কি হয়নি সেটা বলো আম্মু, এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে আশিয়ান আশার সমস্ত কীর্তিকলাপের কথা ফাঁস করে দিল। উদিতার পিছনে কিভাবে লেগেছে সে, কি করে উদিতার ক্ষতি করার চেষ্টা করেছিল, উদিতাকে পার্কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে সব খুলে বলল সে। সবাই হতবাক হয়ে শুনে যাচ্ছে এসব। মেয়ের এসব কুকীর্তির কথা শুনে ফরহাদ ভীষণ লজ্জা পেয়ে গেলেন। যে পরিবারের সবাই তাকে নিজের মতো ভালোবাসে, সেই পরিবারের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তার মেয়ে, এটা তিনি মেনে নিতে পারছেন না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আশিয়ান আজকের দেওয়া চিঠিটার কথাও বলল। মিসেস ইয়াসমিন কড়া চোখে তাকিয়ে আছেন আশার দিকে। তিনি ভাবেননি যে আশা এত নিকৃষ্টতম কাজ করেছে। মিস্টার মোর্শেদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম আশা, কখনো নিজের বন্ধুর মেয়ে মনে করিনি। তার ফল তুমি এভাবে দিলে। তোমার কাছ থেকে এসব আমি মোটেও এক্সপেক্ট করিনি আশা। ফরহাদ এই প্রথম মেয়ের গালে একটা থাপ্পড় মারলেন। আদর করতে করতে মেয়েটা যে এমন বিগড়ে গেছে ভাবতে পারছেন না তিনি। মেয়ের কারণে আজ তার সম্মানটা ধুলোয় মিশে গেল। তিনি এই প্রথম উপলব্ধি করলেন মেয়েকে ঠিকমতো শিক্ষা দিয়ে মানুষ করতে পারেননি। আশা বাবার থাপ্পড় খেয়ে কান্না করছে। ফরহাদ কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এমনটা কেন করেছো তুমি? কোন জিদে তুমি তোমার বয়সের থেকে ছোট একটা মেয়ের সাথে এমনটা করলে? বলো, জবাব দাও, নয়তো এখানেই মেরে পুঁতে রেখে দেব। ফরহাদের ধমকে আশা প্রায় চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি ওকে সহ্য করতে পারি না বাবা। আজ ওর জায়গায় আমি আশিয়ানের বউ হয়ে থাকতাম। আশিয়ানকে আমি ছোট থেকে পছন্দ করি। আশিয়ানকে পাওয়ার চেতে আমি এমন করেছি। আমি ওকে চাই বাবা। তোমার তো অনেক ক্ষমতা, এই মেয়েটাকে সরিয়ে দাও না, তাহলে আমি আশিয়ানের বউ হতে পারবো। এই মেয়েকে মেরে ফেলবো আমি। আমি ওকে সহ্য করতে পারি না। ওকে হিংসা করি, আমি হিংসা করি। ফরহাদ মেয়েকে আর একটা থাপ্পড় মারলেন। ওনার নিজেরই এখন ঘৃণা হচ্ছে মেয়ের প্রতি। ফরহাদ রাগে দুঃখে গমগমে গলায় বললেন, ছি 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 ছি, আমার নিজের উপরে এখন লজ্জা লাগছে যে আজ তোমার মতো একটা মেয়ের শরীরে আমার রক্ত বইছে। মান সম্মান আর কিছুই রইল না আমার। এর জন্যই তুমি বারবার ছুটে চলে আসো, তাই না? আমি আগে জানলে বাসায় শিকল দিয়ে বেঁধে রাখতাম তোমার মতো বাজে মেয়েকে। কালকে আমি রিফাতের সাথে তোমার বিয়ে ঠিক করব। তোমার জন্য আর সেনের মতো একটা ভালো ছেলেকে হেনস্থা হবে, তা আমি বেঁচে থাকতে কখনই হতে দেব না। এখনই তুমি সবার সামনে ক্ষমা চাও, বিশেষ করে অর্জিতার কাছে। যাও। আশা পাল্টা চিৎকার করে বলল, মরে যাব, তাও ওর মতো ফকিনি মেয়ের কাছে আমি মাপ চাইবো না। এবার আশিয়ান ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ! আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। ফরহাদ এবার মেয়েকে আর একটা থাপ্পড় মেরে বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না, এই বেয়াদবটার বাবা আমি।
অপরাধ তো করছে, আবার মাপ চায় না, কত বড় সাহস! আজকে তোমার হচ্ছে, আগে বাসায় যেয়ে নেই একবার, তোমাকে আমি আজ দেখে নেব। বেশি আদরে আদরে একদম মাথায় উঠে গেছো, তাই না? আশার হয়ে ফরহাদ অদিতার সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি মা, তোমার কাছে মাফ করে দিও প্লিজ। আজকে থেকে ও আর কখনো তোমাদের জ্বালাবে না, কথা দিলাম। খুব শীঘ্রই তার বিয়ের ব্যবস্থা করছি আমি। মাফ করে দিও আরশিয়ান। ওকে, আমি আজ উচিত শিক্ষা দেব। মেয়েটা একদম উচ্ছন্নে চলে গেছে, ঠিকমতো মানুষ করতে পারলাম না। তোমাদের সাথে ও যা করেছে তাতে ওকে আমার মেরে ফেলতে ইচ্ছা করছে। আমি কিছু মনে করিনি আঙ্কেল। আপনাকে ক্ষমা চাইতে হবে না। ওনাকে শুধু একটা কথাই বুঝিয়ে বলবে, জোর করে কখনো কাউকে নিজের করা যায় না। ভাগ্য বলে একটা কথা আছে। ওনার ভাগ্যে আশা আপু ছিলেন না কখনো, আমিই ছিলাম ওনার ভাগ্যে। ওকে দেখে শুনে রাখবেন আঙ্কেল। আমরা হওয়ায় কিছু বললাম না, কিন্তু অন্য কেউ এসব সহ্য করবে না। আর ওকে জলদি বিয়ে দিন, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, কালকেই ওর বিয়ে ঠিক করব আমি। আমার পরিচিত একজন পছন্দ করেছে আশাকে, ওর সাথে বিয়ে দেব। ভালো থেকো, আজ আসি। ফরহাদ টানতে টানতে মেয়েকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মেয়ের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন। মিসেস ইয়াসমিন উদিতার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমারই ভুল ছিল। ওই মেয়েটাকে চোখে চোখে রাখার দরকার ছিল, নইলে আমার মাটার এমন ক্ষতি করার সাহস পেত না। আশিয়ান এবার ডিরেক্ট তারিনকে লক্ষ্য করে বলল, আশাকে যে তুমি পিছন থেকে উস্কে দিতে উদিতার বিরুদ্ধে, তা বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু কিছু বলিনি। তাই বলে মনে করো না এসব আমার চোখে পড়ে না, আমি ঠিকই দেখি। লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায় মেজো ভাবি, আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে যেও না, ফলাফল কিন্তু ভালো হবে না কখনো। নেহাতি তুমি আমার ভাইয়ের বউ। যাই হোক, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, আর যেন কখনো বলতে না হয়। চলো উদিতা। আশিয়ান উদিতাকে নিয়ে নিজের রুমে চলে এলো। তারিন বেচারি এখন তামজিদের চোখ রাঙানি খাচ্ছে ভালো মতন। মিসেস তারানাও দু কথা শুনিয়ে দিলেন তারিনকে। বেচারি তারিন এখন মাইন্ড কার ছিপায় ফেসে গেছে। রুমে এসে উদিতা চুপচাপ বিছানার এক করে গিয়ে বসে পড়ল গুটি সুটি মেরে। আশিয়ান উদিতার সামনে গিয়ে বসে উদিতার দোগালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার বউটা গিয়ে এখনো রাগ করে থাকবে? ক্ষমা করে দাও না প্লিজ। সরি তো বাবা, আর কখনো কষ্ট দিব না আমার বউটাকে। প্লিজ শোনা, জাস্ট এবারের মতো মাফ করে দাও, কানে ধরে বলছি। আশিয়ান কানে ধরল, তাও উদিতার মন গলল না। সে মুখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। আশিয়ান বুঝল এভাবে হবে না, এত সহজে বরফ গলবে না। আশিয়ান জোর করে উদিতাকে কোলে নিয়ে নিল। উদিতা একটু গোলুমলু টাইপের ঠিকই, কিন্তু আশিয়ানের কাছে যেন ও ওজন কিছুই নয়। সে এর থেকেও বেশি ওজন নিয়ে প্রতিদিন জিম করে, অভ্যেস আছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আদর করতে করতে অতিষ্ঠ করে ফেলল সে উদিতাকে। উদিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পাচ্ছে না। আশিয়ানের শক্তির কাছে সে নস্যি। উদিতা রাতে খাবার খেতে চায়নি, কিন্তু আশিয়ান জোর করে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে তাকে। ঘুমানোর সময়ও মুখ ফিরিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু আশিয়ান জোর করে নিজের কাছে টেনে নিয়েছে। এক প্রকার জোর করে ইন্টিমেট হয়েছে সে উদিতার সাথে। উদিতা তো রাগের জ্বালায় হাপস নয়নে কান্না করছে বাচ্চাদের মতো। আশিয়ান হাসতে হাসতে শেষ। তারপরও উদিতার রাগ কমেনি। নিজে থেকে একটুও রেসপন্স করেনি সে আশিয়ানকে। সকালে 8:30টার দিকে উদিতা ঘুম থেকে উঠে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। দরজাটা লক করতে পারল না, তার আগেই আশিয়ান এসে হাজির। আশিয়ানকে দেখে তো উদিতার মাথায় বাঁশ ভেঙে পড়েছে যেন, কারণ এর আগে কখনো দুজন একসাথে গোসল করেনি। তাহলে আজ কিসের জন্য এসেছে? উদিতা জীবনেও তার সঙ্গে একসাথে গোসল করতে পারবে না, লজ্জায় আধমরা হয়ে যাবে। উদিতা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এ কি, আপনি এখানে কেন এসেছেন? সরুন, আমি এখন গোসল করব। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বাথরুমের ভেতর ঢুকতে ঢুকতে জবাব দিল, একা একা কেন গোসল করবে সুন্দরী? আমরা আজ থেকে একসাথে গোসল করব।
তুমি, আমি, আমরা দুজন। ইস, সরুন, আপনার মতো আজারা সময় নেই আমার। আমি করব না আপনার সাথে গোসল, যান এখান থেকে। আশিয়ান উদিতার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে ওয়াশরুমের দরজা লক করে ফেলল। তারপর উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শাওয়ার অন করে দিল। ঝিরঝির করে পানি পড়ছে তাদের দুজনের উপর। আশিয়ানের চুল থেকে থুতনি পর্যন্ত পানি গড়িয়ে গিয়ে উদিতার মুখের উপর পড়ছে। উদিতা অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নিল। আশিয়ান মুচকি হেসে জোর করে উদিতার মুখ নিচের দিকে ফিরিয়ে তার ঠোঁটের সাথে নিচের ঠোঁটজোড়া লাগিয়ে ফেলে চুমু খেতে লাগে। উদিতা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আশিয়ান দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে পড়ল। এত পালাই পালাই করো কেন? আজ বর বাসায় আছে, কোথায় থেকে একটু নিজে থেকে আদর করবে, ভালোবাসবে, তা না সব সময় খালি ছোটাছুটির ধান্দা। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল। আপনি প্লিজ চলে যান, আমার লজ্জা লাগছে এভাবে একসাথে গোসল করতে। আশিয়ান শুনল না। সে নেশা ভরা দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। উদিতা আশিয়ানের এমন চাহনি দেখে শিউরে ওঠে। আশিয়ান উদিতাকে দেওয়ালের সাথে লাগিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা আঁকড়ে ধরে আশিয়ানের চুল। এভাবেই শত শত দুষ্টুমি শেষে দুজন গোসল করে বের হলো। উদিতা পুরোপুরি অতিষ্ঠ আশিয়ানের দুষ্টুমিতে। উদিতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে আর চোখে আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান বিছানার ওপর বসতে বসতে বলল, এভাবে আর চোখে বারবার না দেখে সামনাসামনি এসে দেখো, আমি মানা করবো না। ইনফ্যাক্ট আমি তোমার হাজব্যান্ড হই, আমাকে তুমি চাইলেই এমনিতেই দেখতে পারো। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান এবার শুনিয়ে শুনিয়ে দুঃখ করে বলল, আগে আম্মু আমার চুল মুছে দিতেন, এখন আর দেওয়ার মতো কেউ নাই। ঠান্ডা লেগে মরে গেলেও কি আর করার, আমি তো কারোর কিছু হই না। উদিতা নীরবে একটা টাওয়াল নিয়ে এসে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো। উদিতার কর্মকাণ্ড দেখে আশিয়ান মুচকি হাসল শুধু। আশিয়ান উদিতার কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে আদো আদো কণ্ঠে বলল, আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি। প্রমিস করছি আর জীবনে কখনো আমার বাবার আম্মুকে আমি কিচ্ছু বলবো না। অনেক ভালোবাসি তো, এবার অন্তত ক্ষমা করে দাও। উদিতা আশিয়ানের কথার জবাব দিল না। তবে ভালোবাসি কথাটা শুনে তার মনে এক দমকা হাওয়ার আগমন ঘটল। উথাল পাথাল হাওয়া বইছে মনে। উদিতা প্রসঙ্গ পাল্টে বলল, নিচে চলুন, নাস্তা করবেন সবার সাথে। উদিতা নিচে চলে গেল। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বউটা বড্ড অভিমানী, জানে না আর কি করলে কিভাবে এবং কোন দিন তার অভিমানের বরফ গলবে। এরপর থেকে বুঝে শুনে কথা বলতে হবে, নয়তো বউয়ের যা রাগ, বাপরে। কথা বলে না ঠিকই, কিন্তু তার যে শান্ত চোখের চাউনি একদম কলিজা কাঁপিয়ে দিতে সক্ষম। যেই আশিয়ানকে ঘরে বাইরের সবাই ভয় পায়, সেই আশিয়ান এখন বউয়ের রাগকে ভয় পাচ্ছে। যে ছেলেটা সবার সামনে বাঘের মতো চলাফেরা করে, সেই ছেলেটা এখন বউয়ের সামনে ভেজা বিড়াল বনে গেছে পুরোতরে। এই আশিয়ান ভুল করেও জীবনে কাউকে সরি বলেনি, আজ সেই তার বউকে 1000 বার সরি বলেও ক্ষমা পাচ্ছে না। কি অদ্ভুত একটা ব্যাপার। আসলে সত্যি কথা যেটা, যে রাজা পুরো সাম্রাজ্যকে পরিচালনা করে, সেই রাজাও মনে হয় তার বউকে ভয় পায়। আশিয়ান নিচে চলে এলো নাস্তা করতে। সবাই বলতে মিসেস ইয়াসমিন, মিসেস তারানা, কেয়া, তাজিম, তাসকিন, আলেয়া ওরা ডাইনিং রুমে বসে টুকটাক কথা বলে নাস্তা করছে। বাকিরা যে যার কাজে চলে গেছে। আশিয়ান সবাইকে গুড মর্নিং জানালো। উদিতা আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নাস্তা বেড়ে দিতে লাগলো। আশিয়ান বসতে বসতে উদিতাকে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো তুমি? উদিতা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। পরে কিসের জন্য? এখনই এসে বসো, সবাই মিলে একসাথে নাস্তা করব। আশিয়ানের কথায় তাল মিলিয়ে মিসেস ইয়াসমিনও বললেন, হ্যাঁ রে মা, তুই বসে যাচ্ছিস না কেন? তোর আর কি কাজ, বসে পড়। মিসেস ইয়াসমিনের কথা শুনে বাধ্য হয়ে উদিতা আশিয়ানের পাশে এসে বসলো নাস্তা করার জন্য। আশিয়ান নিচু হাতে উদিতাকে নাস্তা বেড়ে দিল প্লেটে। উদিতার প্রতি আশিয়ানের কেয়ার দেখে সবাই মিটমিট করে হাসছে।
নানা রকমের গল্প করে নাস্তা খেতে লাগে সবাই। কথায় কথায় আশিয়ান বলে ওঠে, আম্মু, একটা কথা বলতে চাই। হ্যাঁ বল বাবা, কি বলতে চাস? বলছিলাম অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাই না। উদিতাও সারাদিন ঘরে বসে থেকে বোর হয়, তাই আমি চাইছিলাম ওকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। এতে একটু রিফ্রেশ হলাম আর কি। আমিও কাজের ব্যস্ততায় হাঁপিয়ে গেছি পুরো। এ তো ভালো কথা, আমিও তোকে বলতে চাইছিলাম কোথাও থেকে ঘুরে আসতে। কয়েকদিনের জন্য ট্যুরে চলে যা তোরা দুজন, বিয়ের পর হানিমুনেও তো যাসনি, এখন না হয় যা। উদিতা বাধা দিয়ে বলে ওঠে, এমনিতেই তো ভালো আছি মা, ঘুরতে যাওয়ার কি দরকার? তুমি চুপ থাকো, আমি যা ভালো বুঝবো তাই করব। আমার ইচ্ছে করছে ঘুরতে যেতে, সো আমি যাবই, এবং তোমাকে সাথে নিয়েই যাব। মুখের ওপর আর একটা কথাও যেন না শুনি। আশিয়ানের গমগমে গলায় বলা কথা শুনে উদিতা চুপ করে গেল। মিসেস ইয়াসমিন বলে উঠলেন, তা কোথায় যাবি তা ঠিক করেছিস আশিয়ান? দেশের ভেতরে না বাইরে? ভাবছি সিলেট যাব, আমার বাগান বাড়িটাতে। ওখানে থাকবো কয়েকদিন, আর সিলেটের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। এটা আমারও ভালো লাগবে আর উদিতাও এনজয় করবে। ভালোই হবে, উর্দিতার ভালো লাগবে ওখানে গেলে, আশা করি কোনো একদিন যাবে। আজ রাতেই মাহবুবকে বলবো ট্রেনের টিকিট কাটতে। আরে বাহ, তুই দেখি অনেক ফাস্ট। কিছু কিছু ক্ষেত্রে ফাস্ট হতে হয়, ও তুই বুঝবি না। এসব কথা শুনে মিসেস তারানা তাসকিনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে তুই ঘরে থাকবি কেন? আলিয়াকে নিয়ে তুইও কোথাও ঘুরতে যা। আর বলো না, আমাকে ফকির বানানোর দান্দায় থাকো তোমার খালি। আশিয়ানের মতো এত টাকা আমার নেই, আমি গরিব মানুষ। আর তোমার বৌমা তো আমাকে ফতুর করে দেয় কোথাও নিয়ে গেলে, আমি বাবা পারবো না। আলিয়া কটমট করে তাসকিনের দিকে তাকালো। তাসকিন আলিয়ার দিকে না তাকিয়ে ব্রেড চাই ভিজিয়ে খেতে লাগলো। মিসেস তারানা ছেলের মাথায় গাঁটটা মেরে বললেন, হারামজাদা, তোর বাপর কম আছে নাকি এত কিপটামিকে যে করিস? একটা মাত্র বউ, তার জন্য খরচ করবি না তো কার জন্য করবি? চুপচাপ ওকে নিয়ে ঘুরতে যাবে, আর কোনো কথা শুনতে চাই না। আলিয়া, মা, তুই কোথায় যেতে চাস? আলিয়া উৎফুল্ল হয়ে বলল, মা, আমি তো বালিতে যেতে চাই। গুগলে দেখেছি বালি অনেক সুন্দর একটা জায়গা, আমি ওখানেই যেতে চাই। মা, ওকে বলো। মিসেস তারানা এবার তাসকিনকে বললেন, তোর বাপকে আমি বালি ট্যুরের টিকিট কাটতে বলে দিচ্ছি। আলিয়াকে নিয়ে আজ তুই শপিংয়ে চলে যা, গিয়ে কেনাকাটা করে আয়। আলিয়ার তো খুশিতে মনে লাড্ডু ফুটছে। মিসেস ইয়াসমিন এবার আশিয়ানকে বললেন, তোরাও তো ট্যুরে যাচ্ছিস, তাহলে আজকে বরং তাদের সাথে গিয়ে তোরাও শপিং করে আয়। উদিতার সাথে সাথে বলে ওঠে, শপিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মা, আমার যথেষ্ট কাপড় চোপড় আছে, সবগুলোই নতুন, অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করতে হবে না। উদিতার কথা ধরে তাসকিন আলিয়াকে বলল, দেখেছ, আশিয়ানের টাকা পয়সার কোনো অভাব নেই, তাও উদিতা ভাবি প্রয়োজনের বাইরে একটা টাকাও খরচ করে না। ভাবির জন্য আশিয়ানের কোনো খরচই হয় না। আর তোমার নিচে টাকা ডালতে ডালতে আমি কুল কিনারা পাই না। এখনো সময় আছে, ভাবির মতো একটু হিসেব করে চলো প্লিজ, মিতব্যয়ী হও। আশিয়ান তাসকিনকে খোঁচা মেরে বলল, আমার বউ দুনিয়ায় এক পিসি আছে, ওর মতো কাউকে স্ত্রী হিসেবে পেতে হলে ভাগ্য লাগে, যেটা তোর নেই। চাইলেও কেউ আমার বউয়ের মতো হতে পারবে না, কজ মাই ওয়াইফ ইজ অ্যান ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাসকিন বেচারা শরম পেয়ে গেল, সাথে আলেয়াও। আশিয়ান খাবার খেয়ে নিচের রুমে চলে গেছে। উদিতাও নাস্তা সেরে রুমে চলে এলো। আশিয়ান উদিতারই অপেক্ষা করছিল। উদিতা রুমে প্রবেশ করতেই তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে লাগিয়ে নিয়ে উদিতার নাকের সাথে নাক ঘষে আশিয়ান বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও জান, হানিমুনে যাবো তো আমরা। উদিতা অন্যদিকে মুখ ফিরিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি একাই যান, আমি কোথাও যাব না। আশিয়ান উদিতার গালে স্লাইড করে তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যেতে তো তোমাকে হবেই শোনা, তুমি ছাড়া আমাদের রোমান্স কি করে হবে বলো? আমার বাবুর আম্মু বানাতে হবে না তোমায়? উদিতা বিরক্তি নিয়ে বলল,
আপনি প্রচুর খারাপ একজন মানুষ। হুম, জানি তো। এই খারাপ মানুষটা তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে গেছে। এখন যাও শোনা, তোমার ও আমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে ফেলো তো জলদি। রাতের ট্রেনেই রওনা দিচ্ছি আমরা। ও হ্যাঁ, তুমি ট্রেনে যাবে না প্লেনে? উদিতা গোমরা মুখ করে বলল, ট্রেনে। গুড, আমিও সেটাই চুজ করেছি। এভাবে ধরে রাখলে কি করে প্যাক করব শুনি? এতে এত রাগ করার কি আছে? আমার বউ তুমি, তোমাকে তো আমি ধরে রাখতেই পারি। যাকগে, যাও গিয়ে তৈরি করো সব। আশিয়ান সরতেই উদিতা দ্রুত হেঁটে গিয়ে আলমারির সামনে দাঁড়ালো। আশিয়ান এগিয়ে এসে আলমারির ওপর থেকে একটা মাঝারি আকারের লাগেজ নামিয়ে দিল। উদিতা আলমারি থেকে তার প্যাকেট করা যে জামাগুলো আছে সেগুলো বেছে বেছে কয়েকটা নামালো। বোরখা নিল, হিজাব আর নেকাবও নিল, সাথে জায়নামাজ ও নামাজের ওড়না। আশিয়ান বিছানায় বসে বসে নিজের গালে হাত দিয়ে উদিতাকে দেখছে। আশিয়ান হঠাৎ বলে ওঠে, নাইটিগুলো সাথে নিও, ওখানে গেলে কাজে লাগবে। উদিতা এবার কোমরে হাত রেখে মার মুখ ভঙ্গিতে বলে ওঠে, আপনার সমস্যাটা কি? আমাকে আমার কাজ করতে দিন না। আর আপনি তো দেখা যায় মহালুচ্চা। নাইটি কেন নিব আমি? আশিয়ান নিরীহ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম বউ? আর নাইটি না নিলে কি করে হবে বলো? হানিমুনে তো নাইটি মাস্ট বি লাগবে। অবশ্য তুমি না নিলে নেই, আমি নতুন কয়েকটা অর্ডার দিয়েছি। উদিতা বিড়বিড় করে বলল, আজ তো একটা অসভ্যর সাথে আজাইরা। আশিয়ান আর কিছু বলল না, বারান্দায় গিয়ে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। উদিতা নিজের ও আশিয়ানের কাপড় চোপড় পরিপাটিভাবে সব লাগেজে ভরে নিল। রাত 9টার দিকে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান ও উদিতা গাড়িতে উঠে বসলো। সামনে মাহবুব গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে ফোন টিপছে। উদিতার খিদে পেয়েছে, কিন্তু আশিয়ানকে বলছে না। আশিয়ান সেটা বুঝতে পেরে উদিতাকে দুটো বার্গারের প্যাকেট আর একটা গ্রিলের প্যাকেট দিল। উদিতা কিছু না বলে আশিয়ানের হাত থেকে প্যাকেট নিয়ে খুলে খেতে শুরু করে। বাসা থেকে কিছু খেয়ে আসেনি সে। আশিয়ানও হাঁ করলো খাওয়ার জন্য। উদিতা বাধ্য হয়ে আশিয়ানকেও খাইয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর ওরা রেল স্টেশনে এসে নামলো। আশিয়ান মাহবুবকে দিয়ে আগেই আলাদা স্পেশাল কেবিন বুক করে রেখেছে তাদের জন্য। নির্দিষ্ট বগি খুঁজে বের করে মাহবুব তাদের লাগেজ নিয়ে কেবিনে রেখে সে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিয়ান উদিতাকে সাথে নিয়ে তাদের বিছানার মতো ট্রেন ছাড়বে আরও 15 মিনিট পর। উদিতা আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন সে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ট্রেন যখন চলতে শুরু করে তখন শট করে আশিয়ানের কাঁধ থেকে মাথা তোলে সে। আশিয়ান উদিতাকে নিজের আরও কাছে টেনে এনে তার মাথা নিচের বুকে জড়িয়ে ধরে পড়ল, ঘুমিয়ে পড়ো সোনা, আমি আছি তোমার কাছে। উদিতা ভরসা পেয়ে আশিয়ানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আশিয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নিজের প্রিয়তমাকে বুকে নিয়ে। রাত প্রায় 2টা বাজে। উদিতার ঘুম ভেঙে গেছে দেখে আশিয়ান দেয়ালে হেলান দিয়ে ঢুলছে। উদিতা আশিয়ানের গালে হাত রেখে বলল, এই যে শুনুন, ঠিক করে ঘুমান, নয়তো মাথা ব্যথা করবে। আশিয়ান ঠিক হয়ে উঠে বসে উদিতাকে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে তোমার? খাবে এখন? মাহবুব কিনে দিয়েছিল সাথে রেস্টুরেন্ট থেকে। আসো খেয়ে নেই দুজন। দুজনে একসাথে বসে খাবার খেয়ে নিল। অবশ্য আশিয়ান নিজের হাত দিয়ে খেতে চায়নি, তাই উদিতা নিজেও খেলো, তাকেও খাইয়ে দিল। খাওয়া সেরে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে আলতোভাবে। অভিমানটাও এখনো কমেনি তার, তবে মানুষটার যত্ন করতে কখনো ভোলে না সে। সঠিক টাইমের ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল আশিয়ানের। উদিতা তখনও ঘুমিয়ে কাঁদ, বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে সে বিড়াল ছানার মতো। আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে দেখল উদিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ বানিয়ে ঘুমোচ্ছে। আশিয়ান হেসে ফেলল তার কিউট ইনোসেন্ট বেবি ফেসের দিকে তাকিয়ে। আলতো করে তার গাল টেনে দিয়ে গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেল সে। উদিতা একটু নড়চড় করে আবারও ঘুমিয়ে গেছে।
আশিয়ান জানালার গ্লাস খুলে বাইরে তাকালো। তখন ভোরের আলো আবছাভাবে ফুটে উঠেছে। আর মাত্র 10 কি 15 মিনিট পর সিলেট রেল স্টেশনে থামবে ট্রেনটি। আশিয়ান উদিতার চোখে মুখে অসংখ্য চুমু খেয়ে তাকে ঘুম থেকে জাগালো। উদিতা শোয়া থেকে উঠে বসে নিজের হিজাব মেকআপ সব ঠিক করে ফেলল। ট্রেন অলরেডি থেমে গেছে। আশিয়ান লাগেজ হাতে নিয়ে উদিতার এক হাত ধরে ট্রেন থেকে নেমে এলো। স্টেশনে প্রচুর ভিড়। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তারপর তার পরিচিত 2 লোক এগিয়ে এসে আশিয়ানকেও উদিতাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। একটা লোক আশিয়ানের হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির পিছনে ডিকিতে তুলে রাখলো। লোক দুটি আর কেউ নয়, আশিয়ানের সিলেট ব্রাঞ্চের অফিসের ম্যানেজার ও তার সাথে তার ড্রাইভার। আশিয়ান ও উদিতা গাড়ির পিছনের সিটে বসলো। সামনে ম্যানেজার ও ড্রাইভার। গাড়ি চলতে শুরু করলো লাক্কাতুরা বাগানবাড়ির উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 পর বাগানবাড়ির গেটের ভিতর প্রবেশ করলো তাদের গাড়ি। আসার সময় বিরাট চা বাগান দেখে উদিতা বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। এত সুন্দর জায়গা সে জীবনেও দেখেনি। চারিদিক সবুজ আর সবুজের সমারোহ। স্পষ্টভাবে ফুটে ওঠা ভোরের আলোয় কি যে সুন্দর লাগছিল দেখতে, তা বলার বাইরে। অবশেষে বাসায় পৌঁছে গেল ওরা। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বোলালো উদিতা। বাসাটা কাঠের তৈরি, সিম্পল ডুপ্লেক্স বাসা, আর চারপাশে ফল ফুলের গাছে ভরপুর। গেটের সামনে 2 জন সিকিউরিটি ছিল। বাসার বাগানে একজন মালিকে দেখলো উদিতা। বাসা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তার জন্য আলাদা লোক আছে। আশিয়ান ও উদিতা বাসার ভিতর প্রবেশ করলো। বাসার ভেতরটা শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। আশিয়ান উদিতার কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? উদিতা মৃদু হেসে মাথা ঝাঁকালো। সত্যি বলতে তার ভীষণ পছন্দ হয়েছে। এই মুহূর্তে রাগ অভিমানের কথা সে বেমালুম ভুলে গেছে। আশিয়ানের কাছ থেকে রুম কোনটা জেনে নিয়ে উদিতা ওপরে চলে গেল। আশিয়ান নিচে তাদের সাথে কথা বলছে। উদিতা রুমে এসে পরনের বোরখা খুলে ফেলল। এখানকার আবহাওয়া অনেক মনোরম। ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে উদিতার, এবং এই আরামদায়ক মুহূর্তে তার প্রচুর ঘুম পাচ্ছে। তাই 7-5 না ভেবে বিছানায় গা এলিয়ে দিল সে, এবং ঘুমিয়ে গেল তৎক্ষণাৎ। আশিয়ান বেশ কিছুক্ষণ পর রুমে এসে দেখল উদিতা অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান মুচকি হেসে নিজের পরনের জামা কাপড় পাল্টে একটা ট্রাউজার ও একটা হাতাকাটা স্যান্ডো গেঞ্জির মতো দেখতে কালো রঙের একটি গেঞ্জি পরে উদিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর উদিতাকে টেনে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ ডুবিয়ে দেয়। উদিতা ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলল, এমন করেন কেন? আমাকে ঘুমোতে দিন প্লিজ। আশিয়ান মুচকি হেসে উদিতার গলায় চুমু খেতে লাগে। কোনো থামাথামি নেই। একসময় উদিতার মতো আশিয়ানও ঘুমের অতলে হারিয়ে গেল। লং জার্নিতে আজ দুজনেই বেশ টায়ার্ড। বেলা 11টা বেজে গেছে প্রায়। উদিতার ঘুম ভেঙে গেছে তখন। আশিয়ানকে নিচের ওপর থেকে সরিয়ে উঠে বসে আড়ামোড়া ভাঙল সে। চোখ দুটো ভালো করে দুহাত দিয়ে ডলে বিছানা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল একদম গোসল সেরে আসার উদ্দেশ্যে। আশিয়ান তখনও ঘুমে। উদিতা গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে একদম পালকের মতো হালকা মনে হচ্ছে তার। মনটা ফুরফুরে হয়ে গেছে। ভালো করে রুমটা পর্যবেক্ষণ করলো উদিতা। রুমের মধ্যেখানে বিশাল একটা পুরনো আমলের কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা কাঠের রাজকীয় পালঙ্ক। বিছানার সাথে লাগোয়া 4টে স্ট্যান্ডও আছে মশারি টাঙানোর জন্য। রুমের এক কোণে বিশাল একটা কাঠের আলমারি, অবশ্যই পুরনো ধাঁচের। পড়ার টেবিল আছে একটা পুরনো আমলের সোফা আছে, ড্রেসিং টেবিল আছে। বলতে গেলে রুমের সব আসবাবপত্র পুরনো আমলের, অর্থাৎ অ্যান্টিক আর কি। একটা ঝাড়বাতিও আছে। তবে রুমের সব কিছু অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। একটুও মনমরা লাগছে না দেখতে। উদিতার তো অনেক ভালো লেগেছে বাসাটা। উদিতা নিজের চুল মুছে বারান্দার দিকে গেল। এটা রুফটপ নয়, তবে বিশাল বড় বারান্দা। উদিতা বারান্দায় গিয়ে পুরোপুরি থমকে গেল। এত সুন্দর মনোরম কোনো জায়গা হতে পারে জানা নেই তার। বারান্দা থেকে চা বাগানের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে।
উদিতা মোহের সাগরে ডুবে গেছে প্রায়। দুগালে হাত রেখে হাসি মুখে মুগ্ধ হয়ে পরিবেশটা উপভোগ করছে সে। ঠান্ডা নির্মল বাতাসে উদিতার চুলগুলো হালকা দুলছে। ঢাকায় এখনো গরমের রেশ রয়ে গেছে ঠিকই, কিন্তু সিলেটে যেন তার ছিটে ফোঁটাও নেই। আজ সূর্য ওঠেনি, দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। মৃদু ঠান্ডা অনুভব হচ্ছে উদিতার। উদিতা যখন মুগ্ধ হয়ে চারপাশে চোখ বোলাচ্ছিল, তখন আশিয়ান পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরল। উদিতা চমকে পিছনে তাকাতেই আশিয়ানের নাকের সাথে তার নাকের ঘষা লাগলো। আশিয়ানের হাত চেপে বসে আছে উদিতার পেটের ওপর। উদিতার চুল সরিয়ে ঘাড়ে নিচের থুতনি রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল, আমার বউয়ের পছন্দ হয়েছে বুঝি জায়গাটা? উদিতা কিছু না বলে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় মৃদু। আশিয়ান ঠোঁট এলিয়ে হাসে, কানের লতিতে ঠোঁট বুলিয়ে বলে, হানিমুনের জন্য পারফেক্ট প্লেস, কি বলো জান? উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি খুব অসভ্য একটা লোক, শুধু এসবই করতে চেনেন। আশিয়ান উদিতাকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, এত সুন্দরী বউ বাসে থাকলে যে ছেলে জীবনে কোনো মেয়ের দিকে তাকায়নি, সেই ছেলেও অটোমেটিক্যালি রোমান্টিক হয়ে যাবে। আর আমার বউটা তো পরীর থেকেও সুন্দরী, তাকে দেখলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করবো বলো? উদিতা এবার চা বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা, আজ যদি আমি কালো হতাম তবে কি আপনি আমাকে বিয়ে করতেন, না ভালোবাসতেন, কিছুই করতেন না? দুনিয়ায় প্রায় সকল মানুষই সুন্দরের পূজারী, আপনিও তার ব্যতিক্রম নন। এই সৌন্দর্য তো ক্ষণিকের জন্য, মনটাই তো আসল। জানেন, মনের সৌন্দর্যই কিন্তু বড় সৌন্দর্য। জানি, তবে আমার কাছে কালো ফর্সা এসব কোনো ম্যাটার করে না। গায়ের রং দেখে আমি কাউকে বাজ বিচার করি না। আজ আমার ভাগ্যে যদি কালো কেউ জীবন সঙ্গী হিসেবে থাকতো, তবে তাকেও আমি তোমাকে যেমনটা ভালোবাসি তেমনটাই ভালোবাসতাম। তবে আল্লাহ আমার ভাগ্যে তোমাকে লিখে রেখেছেন এবং আমি তোমাকেই মনে প্রাণে ভালোবাসি। এটা জানো তো, ইলিয়ানার চেহারার মায়া দেখে আমি তার প্রেমে পড়েছিলাম। সে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে তোমার ধারের কাছেও নেই। তারপরেও তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ধোঁকা দিয়ে চলে গেল। উদিতা চুপ করে আশিয়ানের কথা শুনে যাচ্ছে। আশিয়ান উদিতার চুলের স্মেল নিয়ে আবারও বলল, তবে জানো তো, আমার আম্মু আমাকে সবসময় সান্ত্বনা দিয়ে বলতেন, আল্লাহ তাআলা যা করেন সবসময় ওনাদের বান্দাদের ভালোর জন্যই করেন। আমি এখন এটা মনে প্রাণে বিশ্বাস করি। আজ ইলিয়ানা ছেড়ে গিয়েছে বলেই আমি তোমাকে পেয়েছি। আমি ইলিয়ানার সাথে রিলেশনের আগে আল্লাহর কাছে যেমনটা চাইতাম, সেরকম একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। এবং আমার বউ সুন্দরী, এটা হয়তো আল্লাহর তরফ থেকে আমার জন্য গিফট, যাতে আমি বারবার আমার বউয়ের উপর ক্রাশ খেতে পারি। আর জীবনের প্রথম এবং শেষ ক্রাশ তুমি। আর কাউকে দেখে কখনো এত মুগ্ধ হইনি, এমনকি ইলিয়ানাকে দেখেও না। আমার পৃথিবী একমাত্র তুমি জান। উদিতার ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। বুঝতে দিল না সে আশিয়ানকে। আশিয়ান এবার ব্যস্ত ভঙ্গিতে বলল, আচ্ছা চলো, আমরা দুজন এখন নাস্তা সেরে ফেলি, তারপর দুজনে চা বাগানে ঘুরতে যাব। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। কাচের বুয়া নাস্তা তৈরি করে টেবিলে বেড়ে দিয়েছে। আশিয়ান উদিতাকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। দুজনে টুকটাক কথা বলে নাস্তা করে নিল। তারপর রুমে চলে এলো দুজন। আশিয়ান গোসল করতে গেছে। উদিতা সারা রুমে ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশিয়ান। উদিতা তার চুল মুছে দিল সব সময়কার মতো। আশিয়ান বলল, দুজন এখন চা বাগানে ঘুরতে যাব, তাই ঝটপট রেডি হয়ে নাও। আশিয়ানের কথা মতো উদিতা লিলেন কাপড়ের একটা ঘেরওয়ালা জিলবাব পরে নিল। আশিয়ান একটা 4 কোয়ার্টার ট্রাউজার আর একটি টি শার্ট পরেছে শুধু, কারণ বাগান তো বাসার কাছেই। দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ান উদিতার হাত ধরে ধরে হাঁটছে। বাইরে মৃদুমন্দ বাতাসে গাছের পাতাগুলো তালে তালে নড়ছে। পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। দুজনে বাগানে প্রবেশ করলো। উদিতা চা পাতার ওপর হাত বুলিয়ে হাঁটছে। আশিয়ান পিছন থেকে উদিতার কাজ দেখছে। বাগানে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউই নেই। বাগানের পরিবেশ দেখে উদিতা ফিদা।
আশিয়ান উদিতাকে বলল নেকআপ খুলে ফেলতে, কারণ এখানে লোকজন নেই। আশিয়ানের কথা মতো উদিতা নেকআপ খুলে হাঁটতে লাগলো। উদিতা দুহাত মেলে খুশিতে একটা চক্কর দিল। আশিয়ান হেসে ফেলল উদিতার বাচ্চামো দেখে। ফোন বের করে উদিতার অজান্তেই কয়েকটা ক্যান্ডিড পিক তুলে নিল সে। দুজন মিলে সারা বাগান ঘুরে দেখছে। উদিতাকে জোর করে ধরে কয়েকটা সেলফি নিল আশিয়ান। উদিতা মুক্ত পাখির ন্যায় যেন উড়ে উড়ে হাঁটছে। আশিয়ান উদিতার হাসি মুখ দেখছে তৃপ্তি নিয়ে। উদিতার খুশিতে সেও খুশি। উদিতা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। আশিয়ান একটু দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো। দূর থেকে একটা মেয়ে আশিয়ানকে দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে। ওরা কয়েকজন বান্ধবী মিলে বেড়াতে এসেছে বাগানে। মেয়েটা এক প্রকার দৌড়ে এলো আশিয়ানের কাছে। উদিতা পিছনে তাকায়নি, তাই মেয়েটাকে দেখতে পেল না। আশিয়ান কান থেকে ফোনটা সরিয়ে ট্রাউজারের পকেটে রেখে দিল। মেয়েটা নিজে থেকেই বলল, হাই, আমি আরফা, আপনার নাম কি? আশিয়ান ভ্রু কুচকে তাকালো মেয়েটার দিকে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে কি আমি চিনি? চেনেন না তো কি হয়েছে, চিনে নিবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক কিউট। আমি জানি আমি অনেক কিউট, বলতে হবে না।